ওকে। সো বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি। ঠিক আছে, নাইম ভাইয়ের সাথে আমাদের আজকে আলোচনা হবে বিভিন্ন টপিকস নিয়ে। তো নাইম ভাই, তুমি তো দর্শন নিয়ে পড়াশোনা করেছো। ঠিক আছে, তো তোমার একাডেমিক্সে ছিল। তো তুমি দর্শন বলতে অ্যাকচুয়ালি মানে কি বোঝো, বা দর্শন তোমার কাছে অ্যাকচুয়ালি কি? মানে তুমি কিভাবে দর্শন জিনিসটাকে দেখো, কাকে বলে, বা তোমার মতে কি দর্শন? আমরা যখন একাডেমিতে দর্শন নিয়ে পড়াশোনা শুরু করছি, হ্যাঁ, তখন শুরুতেই মানে আমাদের যে কলেজ ছিল ওই কলেজে তখন উপরে লেখা থাকতো নো দাই সেলফ, মানে নিজেকে জানো, সক্রেটিসের কথা। তো তো দর্শনের একটা একাডেমিক একটা মানে একটা সংজ্ঞা আছে যে দর্শন বলতে কি, ফিলোসফিয়া। হ্যাঁ, ফিলোসফিয়া বলতে হলো জ্ঞানের প্রতি ভালোবাসা, যেটাকে বোঝায়। জ্ঞান প্রজ্ঞার প্রতি যে ভালোবাসাটা বোঝায় ওটাকে তোমার ফিলোসফিয়া বলে। তো এটা তো গেল। হ্যাঁ, এখন এক একজনের কাছে দর্শন বলতে এক এক রকম হয়। দর্শন মানে দৃষ্টিভঙ্গিও হয়। তো নানা ধরনের দৃষ্টিভঙ্গি। তা আমার কাছে হলো যে প্রত্যেকটা মানুষেরই তার নিজস্ব একটা দর্শন থাকে। মানে ইন্টারনালি মানুষের ভিতরে একটা যে ভিত্তি, কোনো না কোনো দর্শন দ্বারা মানুষ পরিচালিত হয়। এখন মানুষ যতই বলুক যে দর্শন দিয়ে আসলে কি হয়, আমি অনেক এইরকম অনেক কথা শুনছি যে হ্যাঁ। দর্শন দিয়ে আসলে কি হয়, দর্শন দিয়ে কোন কাজে লাগে। সবচেয়ে কমন কথাবার্তা হলো এটা যে দর্শন দিয়ে আসলে মানে মানুষের জীবনে কি উন্নতি সাধন হয়। টাকা পয়সা দিয়ে না হয় বাজার ঘাট করা যায়, খাবার দাবারই করা যায়, দর্শন দিয়ে কি হয়? আর আমার কথা হলো যে আমরা যা কিছু করি তার পিছনে সমস্ত কিছুর ব্যাকগ্রাউন্ডে যায় কোনো না কোনো দর্শন ঘাপটি মেরে বসে থাকে। কারণ ওই দার্শনিক ভিত্তি ছাড়া মানে আমরা যে একটা জীবনে যে টুক করে চলে আসছি, একজন শিশু যখন মাতৃগর্ভ থেকে যখন বের হয়, ভূমিষ্ঠ হয়, তখন তার কাছে তো সে যেই জায়গাটা আসছে এটা তো পুরো অচেনা না। হুম। তেমনি ভাবে যেই থ্রুতে সে আসছে, মানে যে মায়ের গর্ভ থেকে সে আসছে, যে পিতা তাকে জন্মদানে ই করছে, সহায়তা করছে, তো তার ক্ষেত্রে তো সেও তো কোনো না কোনো সোর্সের থেকে আসছে। তো এই যে কিছু মৌলিক টাইপের যে প্রশ্নগুলো আছে, তো এই প্রশ্নগুলো যখন ভাবে তখনই কিন্তু দর্শনের একটা অগ্রযাত্রা শুরু হয়। এটা গেল এক পার্ট। এখন হঠাৎ করে ধরো তুমি আমি এই জগতে চলে আসছি। জগতে চলে আসার পরে দেখলাম যে আমার আশেপাশে একটা বিশাল বড় বাস্তবতা, বিশাল বড় রিয়ালিটি। এখন এটা এটা তো আমাকে কম্প্রিহেন্ড করা লাগবে, আমাকে বোঝা লাগবে, বা এটা আসলে কি। এই যে একটা যাত্রা করলাম, তো এখানে এসে দেখা যাবে যে এক একজন এক এক ভাবে তার জীবনের মানে বা জীবনকে সে কিভাবে মোকাবেলা করবে, জীবনের যে যে সমস্যা এটাকে সে কিভাবে দেখবে, কিভাবে পরিচালনা করবে। তো এটার পিছনে নেপথ্যে তো কোনো না কোনো তো ভিত্তি কাজ করে, তাই না? তো এখন যেভাবে এক একজন মানুষ যেভাবে এই বাস্তবতাটাকে দেখে, তার কাছে দর্শনের ভিত্তিটা ওরকম হয়ে ওঠে আসলে। সেও তো আমার কাছে মনে হয় যে এটা একটা পার্সপেক্টিভ, এক একজন ব্যক্তির আর এখানে নানা ধরনের পার্সপেক্টিভ হইতে পারে, অসীম ধরনের পার্সপেক্টিভ হইতে পারে। এক একটা চ্যালেঞ্জের বিপরীতে এক এক মানুষ এক এক ভাবে রেসপন্স করে, এক এক ভাবে ব্যাপারগুলা দেখে। তো আমার কাছে তখন ওইটা মনে হয়। তো তো এই দর্শনের যে তিনটা শাখা থাকে, একটা হলো মেটাফিজিক্স, অধিবিদ্যা। আহ আমরা যে গতানুগতিক যে আমরা যে একটা পদার্থিক যে জগৎ দেখি, এইটার বাইরে যায় যেটার চিন্তা করি, এইটার ঊর্ধ্বে কি আছে। মানে পদার্থিক যে জগৎ, ওই জগতের বাইরে অধিবিদ্যার যে জগৎ, হ্যাঁ, যেটা আমরা মেটাফিজিক্স বলে, ওই জগতের যে বোঝাপড়া। তারপরে ওই বোঝাপড়ার পরে এপিস্টেমোলজি, যে আমরা যে জ্ঞান জ্ঞান করি সারাদিন, তো এই জ্ঞানের উৎপত্তি কোথা থেকে, এই যে মেইন প্রবলেমটা, মানে এটা কিভাবে হয়, কিভাবে জ্ঞানটা তৈরি হয়। তো এইটা থেকে এইটাও একটা মানে এই দর্শনের আলাপ আলোচনার বিষয়। এরপর আসলে এথিক্স। এখন এই যে এথিক্স, এক একজনের নীতি এক এক রকম, কোর প্রিন্সিপাল গুলো এক এক রকম থাকে। প্রত্যেক ব্যক্তি কিন্তু এক এক ধরনের যে এথিক্স, ওই অনুযায়ী কিন্তু মানে সবাই এক ধরনের এথিক্স মেনটেন করে না। সো মানুষের ভিতরে এই যে কোর যে ফিলোসফি গুলা, কোর যে প্রিন্সিপাল গুলা আছে, বা এথিক্যাল যে প্রিন্সিপাল গুলো আছে, এইসব জিনিসগুলো দিয়ে কিন্তু সে আলটিমেটলি তার জীবনকে পরিচালনা করে বা নির্ধারণ করে। তো তো এই হিসেব দেখলে, এই হিসেবে মনে হয় যে আমার কাছে দর্শনকে মনে হয় যে দর্শন ছাড়া আসলে মানুষ জীবনে চলতেই পারবে না। সে একদম। কিছু বলুক আর না বলুক, তার দর্শন লাগবেই লাগবে, ইনএভিটেবল। তো এই জন্য বলা হয় যে সবাই দার্শনিক।
হ্যাঁ, মানে সকলেই কোনো না কোনো ভাবে দার্শনিক। যে দর্শন জানেও না সেও দার্শনিক, কারণ তারও একটা দেখার দৃষ্টিভঙ্গি আছে, তার জীবন, সে কিভাবে জীবনকে বয়ে নিয়ে যেতেছে, তার নিজস্ব একটা দেখার দৃষ্টিভঙ্গি আছে। ওই দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু সে তার পুরোপুরি বা জীবনযাপন, কিন্তু জীবন জীবিকা যেটাই বলো, সে ওটা অ্যাক্ট করে। তো এই যে ভ্যালুর কথা যদি আমরা বলি, মূল্যবোধের কথা, এটাও তখন ওই যে এথিক্স এর একটা অংশতে চলে যাবে। তো তো এইগুলাও তো আমাদের দর্শনের ভিতর মানে পড়তে হয়। আমার, আমি যখন একাডেমিক ভাবে পড়ছি তখন দেখা যায় যে দর্শনের সাথে আমার অনেক জিনিস কানেক্টেড। আমরা সাইকোলজি বলি, তারপরে আমরা অর্থনীতি বলি, এইগুলো আমাদের পড়া লাগছে। তো এইগুলোরও একটা দর্শন আছে। হ্যাঁ স্যার, একদম। আমরা যদি আমরা এই যে টাকা পয়সার কথা বলি, যে অর্থনীতির যে জনক অ্যাডাম স্মিথ, সে তো 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 দর্শন, সে তো একদম একদম। একটা kind of দার্শনিক ছিল, সে অর্থনীতিবিদদের পাশাপাশি সে তো আগে দার্শনিক ছিল। এবং সে যে একটা ওয়েলথ অফ নেশনস, তার যে বই আছে, ওই বইয়ের আগে সে আগে দা মোরাল সেন্টিমেন্ট বইটা লিখছে, যেটা আবার নীতিবিদ্যার উপর বেস করে লেখা। এবং নীতিবিদ্যা কিন্তু দর্শনের একটা পার্ট। হুম, তো এই যে আজকে যে আমরা ক্যাপিটালিজম হুম, যে দেখি, এটা ফাউন্ডিং ফাদার তো অ্যাডাম স্মিথ। হ্যাঁ হ্যাঁ। তো এই অ্যাডাম স্মিথ কিন্তু একটা দার্শনিক। হুম, তো আমরা যখন বলতেছি যে না, দর্শন আসলে কি কাজে লাগে বা কি করে, কিন্তু তাহলে তাদেরকে স্মরণে রাখতে হবে যে দর্শন থেকে কিন্তু সমস্ত কিছুর উৎপত্তি হয়েছে। হুম, হ্যাঁ, এখনো যদিও মানুষ এই যে দর্শন টর্শন সব ভুলে টুলে গেছে, যে আর ভাই মানে আর তো কিছু আসতেছে না, এখন দর্শন থেকে, কিন্তু দর্শন থেকে তো তোমরা এত কিছু পাইছো। হুম, তো এটাই আমার কাছে মনে হয়। তো দর্শনের কে দুইটা দিক দিয়ে আমি বলি, যে প্রজ্ঞার প্রতি ভালোবাসা এবং জীবনকে যাপন করার একটা প্রণালী, যে কিভাবে একটা গুড লাইফ লিড করতে হয়, একটা সর্টেড লাইফ লিড করতে হয়, এইটা। আর হলো প্রজ্ঞার প্রতি প্রবল ভালোবাসা এবং সহজ সাধারণ জীবনযাপন করা। হুম, আর হলো দেখার অগণিত পার্সপেক্টিভ, এইগুলোকে অনুসন্ধান করা, কারণ এই রিয়েলিটি বিশাল। হুম, তো এই যে বিশাল যে রিয়েলিটি, এটাকে আমি কত ভাবে দেখতে পারি, কত লেন্স দিয়ে দেখতে পারি, আমার কাছে মনে হয় যে দর্শনের দর্শন নিয়ে আর কি ঘাটাঘাটি করলে তখন এই ব্যাপারে একটা উন্মুক্ত দুয়ার খোলা যায়। হুম, কারণ তুমি নানা ভাবেই নানা কিছু ব্যাপারগুলোকে দেখতে পারবা, দর্শনের যে পার্সপেক্টিভ গুলা, বা রিয়েলিটি কিভাবে কাজ করতেছে, কোন দিক দিয়ে, মানে এক এক একটা জিনিস দেখার কিন্তু নানা ধরনের পার্সপেক্টিভ হয়। তো এটা নিয়েও কিন্তু দর্শনে কিন্তু অনেক আলাপ আছে, হুম, যে আসলে রিয়েলিটি কি বহু, নাকি রিয়েলিটি কি একটাই। এটা নিয়ে দ্বন্দ্ব আছে, তো এই দ্বন্দ্বের তো কোনো শেষ নাই। যে এখানে আমরা একটা মিম দেখছিলাম, যে অনেকগুলা দার্শনিকরা মিলা আর কি মারামারি করতেছে, চেয়ার ছোড়াছুড়ি করতেছে, কারণ কোন দার্শনিকই কারো মতের সাথে কোনো হুম, একমত হয় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কেন একমত হয় না, কেন? কারণ একমত না হওয়ার পেছনে কারণ আছে, কারণ রিয়েলিটি এত বিশাল, এক এক দার্শনিক এক এক ভাবে রিয়েলিটিকে দেখে। তো দেখার ফলে নানা ধরনের মত তৈরি হয়, এবং ওই মতের ভিতরে সবসময় দ্বন্দ্ব চলে। এবং আমি মনে করি এটা ভালো, কারণ আম, এতে আর প্রগতি হয়, হুম, নানা ধরনের চিন্তা ভাবনার দুয়ার খুলে যায়। তো এই জন্য আমি মনে করি দর্শনটা আমাদের জীবনে আসলে খুব ভ্যালুয়েবল। ওকে। সো হ্যাঁ, তো এবার এখানে অনেকগুলো তুমি পয়েন্ট, অনেকগুলো জিনিস তুমি মানে কভার করলে, ঠিক আছে। এটা নিয়ে আমি বলবো যে দর্শনের অ্যাকচুয়ালি ব্যবহার কি, মানে এটা হচ্ছে যেমন, মানে এটা আমি একদম পুরো রিলেট করলাম, ঠিক আছে। আমি যেহেতু দর্শন পড়ি বা এই ধরনের বিষয় নিয়ে চর্চা করি, তো আহ, মানে এরকম আমি অনেক মানুষকে ফেস করেছি যাদের কাছে দর্শন এসব পড়ে এইসব জেনে কি হবে, মানে টাকা রোজগারটা তো আগে, মানে টাকা যদি ভ্যালু যদি কনভার্ট না হয় তাহলে তার কি মানে আছে। তো এই প্রশ্নটার অ্যান্সার আমি পরে আসছি, তার আগে আমি ছোট্ট করে বলি দর্শন অ্যাকচুয়ালি কি, মানে আমি কিভাবে দেখি দর্শনটা। নাও, মানে ফিলোসফি যে ওয়ার্ডটা আছে, তো এটা দুটো গ্রিক টার্ম থেকে আসে, এটা হচ্ছে ফিলস, এটা সোফিয়া। তো ফিলস মানে হচ্ছে লাভ, সোফিয়া মানে হচ্ছে উইজডম, দুটো কম্বাইন করে ফিলোসফি, অর্থাৎ সোজা কথায় বললে লাভ অফ উইজডম। অর্থাৎ যে জ্ঞানকে ভালোবাসার, যে আর কি মানে জ্ঞানকে যে ভালোবাসে সে হচ্ছে ফিলোসফার, আর জ্ঞানকে ভালোবাসা সেটাই হচ্ছে ফিলোসফি, ঠিক আছে। এবার যে কোনো একটা ইউনিভার্সিটি, যে কোনো একটা কলেজ বা যে কোনো একটা একাডেমিক্সে যখন আমরা মানে যে কোনো একটা ফর্মাল লেকচারে এটা দিয়ে, এই ডেফিনেশনটা দিয়ে স্টার্ট করা হয় যে অ্যাকচুয়ালি ফিলোসফি মানে হচ্ছে লাভ অফ নলেজ। কিন্তু মানে আমার মনে হয় এই ডেফিনেশনটা অনেক ওল্ড হয়ে গেছে, আর এটা হচ্ছে একটা একটা সেন্সে লাইক লিমিটিং। কেন? কারণ ফর এক্সাম্পল এই ডেফিনেশনটা অনেক ক্লাসিক, বাট বাট একই টাইমে অনেকটা মানে কি বলবো, মানে অনেক কি বলবো, লিমিটিং এই কারণে যে সায়েন্স হচ্ছে অলসো লাভ অফ নলেজ, ম্যাথামেটিক্স ইজ অলসো লাভ অফ নলেজ, বা হিস্ট্রি ইজ অলসো লাভ অফ নলেজ।
কিন্তু ফিলোসফি তাহলে ম্যাথামেটিক্স, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স এগুলোর থেকে ডিফার কি করে হচ্ছে, মানে এগুলোর থেকে আলাদা কি করে হচ্ছে, এমন কি স্পেশাল জিনিস আছে? যখন 2300-400 বছর আগে অ্যানসিয়েন্ট গ্রিকে, তখন সমস্ত সাবজেক্টের ভ্যারিয়েশনের অত বেশি মানে স্ট্রেংথ ছিল না। তো সেই সময় এই ডেফিনেশনটা অনেক বেশি কি বলবো পাওয়ারফুল ছিল। কিন্তু আজকের দিনে আমার মনে হয় না এই ডেফিনেশনটা, যদি এটা সব জায়গাতে ইউজ করা হয়, বাট এই ডেফিনেশনটা অত বেশি পাওয়ারফুল নয়। তো আমরা কি করে অ্যাকচুয়ালি তাহলে দর্শনটাকে বুঝতে পারি, মানে দর্শন এক্স্যাক্টলি মানে খুব প্রোফাউন্ড লেভেলে যদি বলি, তাহলে দর্শন অ্যাকচুয়ালি কি? না, এখানে আমার মনে হয় দর্শন হচ্ছে সেকেন্ড যে জিনিসটা আসে দর্শন সম্পর্কে ডেফিনেশনে, সেটা হচ্ছে কি কোশ্চেনিং। যে দর্শন মানে হচ্ছে টু আস্ক কোশ্চেন, যে ইউ হ্যাভ টু আস্ক কোশ্চেন টু ইয়োর সেলফ, টু আস্ক কোশ্চেন আদার পিপল, অন্য মানুষদেরকে, সমাজকে, সোসাইটিকে, দেশের গভর্নমেন্ট, সরকার, জাতি, সমস্ত কিছু, পুরো ইউনিভার্সকে, নেচারকে, অ্যান্ড ইভেন টু অ্যান গড, মানে গডকে হচ্ছে কোশ্চেন করা, বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে জানা, এটা হচ্ছে ফিলোসফি। কিন্তু এই ডেফিনেশনটা হচ্ছে অনেক বেশি লিমিটিং, মানে এই ডেফিনেশনটাতে হচ্ছে আমি অতটা বেশি একসেপ্ট করি না যে ফিলোসফি মানে হচ্ছে শুধুমাত্র প্রশ্ন করে যাওয়া। ঠিক আছে, কারণ দেয়ার আর অলসো লটস অফ স্টুপিড কোশ্চেন, মানে অনলাইনে এরকম কোশ্চেন আছে যে কি করে দই খেতে হয়। ঠিক আছে, মানে দই খাওয়ার আমার প্রসেস, এটা যে ইজ ইট এ কোশ্চেন, এটা কোনো প্রশ্ন হতে পারে? ঠিক আছে। বা হচ্ছে কি করে মিথ্যে কথা বলতে হয় স্টাইল করে, ঠিক আছে, দিয়ে মানে উল্টো উল্টো পাল্টা কোশ্চেন। সো মানে ইটস নট যে কোশ্চেন করাটাই হচ্ছে ফিলোসফি, এমনটা নয়। তাহলে অ্যাকচুয়াল ডেফিনেশন কি, মানে অ্যাকচুয়ালি আমরা কি করে বুঝতে পারি যে দর্শনের অ্যাকচুয়াল পোটেনশিয়াল কি, মানে দর্শন কেন ইম্পর্টেন্ট সেই জিনিসটা, এবং দর্শন কি, এই দুটো জিনিসের উত্তর একটা জিনিসের মধ্যে লুকিয়ে আছে, যেটা হচ্ছে দর্শন কি। দর্শন এক্স্যাক্টলি কি সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এটাও আমরা বুঝতে পারবো দর্শন কেন ইম্পর্টেন্ট বা কতটা ইম্পর্টেন্ট, সেটার অ্যান্সারও আমরা পেয়ে যাব। না, এবার হচ্ছে আমি ছোট্ট করে এক্সপ্লেন করি যে আমি দর্শনটাকে ঠিক কিভাবে দেখি। না, অনেক ওয়ে আছে এটা এক্সপ্লেন করার, বাট আমি জাস্ট ইনিশিয়ালি একটাই পয়েন্ট আমি বলছি। সেটা হচ্ছে যে লাইক ইট ইজ ইনভেন্টিং নিউ প্রবলেমস। দর্শন মানে হচ্ছে ক্রিয়েটিং নিউ প্রবলেমস। নাও এখানে হচ্ছে দর্শন সায়েন্সের থেকে ঠিক উল্টো, মানে সায়েন্স যদি এরকম হয় দর্শন হচ্ছে এরকম, মানে ইনভার্স, পুরোটা হচ্ছে উল্টো। ফর এক্সাম্পল, সায়েন্স মানে হচ্ছে বেসিক্যালি দুটো জিনিস, একটা হচ্ছে প্রবলেম প্রপোজিশন, মানে একটা একটা কোনো সমস্যা থাকবে, একটা কোনো প্রবলেম থাকবে, কোনো একটা জিনিস এটা দেওয়া আছে, তারপর সেটা সলভ করতে হবে। যেমন ফর এক্সাম্পল, গাছের থেকে আপেল পড়লো, তাহলে কেন এরকম হয়, একটা গিভেন প্রশ্ন আছে, সেই প্রশ্নটার এবার খুঁজে বের করা উত্তর কি। এটা হচ্ছে সায়েন্স বেসিক্যালি। ঠিক আছে, সায়েন্সের যে কোনো একটা মানে সায়েন্স যদি আমরা হিস্ট্রিটা দেখি সায়েন্সের, তাহলে প্রত্যেকটা পয়েন্টে কোনো একটা প্রবলেম আছে, যে ক্যালকুলাসের একটা মেথড মানে এটা সলভ হয়নি, বা হচ্ছে আইনস্টাইনের এই থিওরিটা ব্ল্যাক হোলের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে না। ঠিক আছে, বা আইজ্যাক নিউটনের এই থিওরিটা আইনস্টাইনের সাথে ম্যাচ করছে না, মানে সবসময় একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা থেকে নেক্সট স্টেজটা শুরু হয় সায়েন্সের। কিন্তু ফিলোসফি হচ্ছে ঠিক এর উল্টো। ফিলোসফি হচ্ছে একটা নতুন প্রবলেম ক্রিয়েট করা, নাকি প্রবলেমটাকে সলভ করা কিভাবে। না, যদি আমি একটা প্রশ্ন করি যে ফর এক্সাম্পল রিলিজিয়াসের কথা ধরে নেওয়া যায়, রিলিজিয়াসের যে কোনো রিলিজিয়াসের প্রধান প্রশ্ন হচ্ছে এটা যে ইজ দেয়ার এনি লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরে কি কোনো জীবন আছে? কিন্তু এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা জিজ্ঞেস করার সাথে সাথে আমরা কতগুলো উত্তর অটোমেটিক্যালি আমরা কন্ডিশন করে দিচ্ছি। মানে হ্যাঁ জীবন আছে, অথবা না জীবন নেই, অথবা হতেও পারে না হতে পারে, বা কিছু কিছু মানুষের জন্য থাকে, কিছু কিছু মানুষের জন্য নেই। অর্থাৎ অনেকগুলো পসিবল অ্যান্সার, সেটাকে আমরা কন্ডিশন করে দিলাম এই প্রশ্নটা জিজ্ঞেস করার সাথে সাথে, যে মৃত্যুর পরে কি জীবন আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্রশ্নটাকে ঘুরিয়েও করতে পারি যে ইজ দেয়ার এনি লাইফ বিফোর ডেথ, অর্থাৎ মৃত্যুর আগে কি কোনো জীবন আছে, অর্থাৎ আমরা কি সত্যি বেঁচে আছি আদেও, মানে এই যে চারিদিকে এত ক্রাইম হচ্ছে, এত প্রবলেমস, এত কমপ্লেক্সিটি, লোকজন সাফার করছে, এবং এত কিছু যে প্রবলেমস হচ্ছে, মানে এই সমস্ত সমস্ত যে কমপ্লেক্সিটি, এটা কি আদৌ একটা লাইফ, মানে ইজ ইট এ লাইফ? লোকজন যেরকম ভাবে বেঁচে আছে তাতে এটা কি আমরা একটা জীবন বলতে পারি? নাকি আমরা কতগুলো ঘোস্টলি ক্রিয়েচার যা সেখানে ওখানে চলে ফিরে বেড়াচ্ছে, এটা ডেড বডির মতো, যেটা মুভ করতে থাকে। তো এই যে দুটো প্রশ্ন, যে ইজ দেয়ার লাইফ আফটার ডেথ, আর এই একটা প্রশ্ন যে ইজ দেয়ার লাইফ ইভেন বিফোর ডেথ, এই দুটো প্রশ্ন দুটো আলাদা দিকে আমাদের অ্যাটেনশনটাকে ডিরেক্ট করে দিচ্ছে। কোনো অ্যান্সার দেওয়া হয়নি, শুধু জাস্ট প্রশ্নটাই জিজ্ঞেস করা হচ্ছে, সেখানে দুটো আলাদা দিকে। যে মানে যখন জিজ্ঞেস করছে ইজ দেয়ার লাইফ বিফোর ডেথ, তখন পুরো অ্যান্সারটা অন্য একটা রেঞ্জের দিকে চলে যাচ্ছে। এটা মানে এগুলো পসিবল অ্যান্সার হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে অন্যদিকে। আমার কাছে ফিলোসফি মানে হচ্ছে দুটো অ্যান্সারের মাঝখানে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটাকে ইনভেস্টিগেট করা, সেটার যে পোটেনশিয়াল, তার যে ক্ষমতা, সেটা হচ্ছে ফিলোসফি। অর্থাৎ নতুন একটা প্রবলেম ক্রিয়েট করা, তারপর সেটা এমনভাবে ক্রিয়েট করা যেন বাকি প্রবলেমের থেকে সমস্ত অ্যাটেনশন সরে এই প্রবলেমে চলে আসবে, অ্যান্ড দেন বাই থ্রু দ্যাট আমরা সবাইকে ইউনিফাই করতে পারি, মানে একটা ফান্ডামেন্টাল প্রবলেমে চলে আসে, যেটা পুরো প্যারাডাইমটাকে শিফট করে দেয়, পুরো চিন্তার যে স্কেলটা এটাকে পুরো চেঞ্জ করে দেয়। যেমন এটাকে আমরা এরকম ভাবতে পারি যে ফর এক্সাম্পল, মানে একটা ক্যাসেলের মতো, যে ক্যাসেলটা একটা জানালা ভেঙে গেছে, বা ঘর ভেঙে গেছে, রং
নষ্ট হয়ে গেছে, অনেক পুরানো, ভেঙে একটা রুইন্স, একটা ধ্বংসাবশেষ। একজন সায়েন্টিস্ট যদি তার সামনে এসে দাঁড়ায়, তাহলে সে সবার প্রথমে এটা ভাববে যে কি করে আমি এই জানলাটা রিপেয়ার করতে পারি, এখানে কি করে রং করব, কতটা সময় লাগবে, কতটা, সব কিছু ক্যালকুলেট করবে। কিন্তু যে একজন ফিলোসফার যদি এটাকে দেখে, তাহলে সে ভাববে যে লাইক হাউ ইট ওয়াজ বিফোর, মানে এই ক্যাসেলটার আন্ডারগ্রাউন্ডে কি আছে, তার স্ট্রাকচারটা কেমন, এবং সেটা আগে কেমন ছিল। আমরা যদি কোনো এটা ঠিক করছি, রিপেয়ার করছি, তখন আমরা অন্য ডিরেকশনে নিয়ে যাচ্ছি ক্যাসেলটাকে। কিন্তু এর আগে ফিলোসোফার যখন তারপরে সেই সেম ক্যাসেলটাকে দেখে, সে হচ্ছে সেটার মানে তার প্রিভিয়াস ফর্মটা কেমন ছিল সেটাকে জানার চেষ্টা করে, সেটাকে ইনভেস্টিগেট করার চেষ্টা করে। ওকে, এবং এটা আমার মতে হচ্ছে ফিলোসফি মানে হচ্ছে ঠিক এক্স্যাক্টলি এটা। মানে জাস্ট রিয়েলিটি থেকে যেভাবে আমরা প্রশ্নটাকে নিচ্ছি, সেই প্রশ্নগুলোর মধ্যে অনেক গ্যাপ আছে, সেই গ্যাপটাকে ইনভেস্টিগেট করা। যেমন একজন ফর এক্সাম্পল একটা, এটাকে যদি আমরা সাইকোঅ্যানালিটিক টার্মে বলি, তাহলে সেটা হচ্ছে এরকম যে ফর এক্সাম্পল কোনো একজন পেশেন্ট এলো, যে সাইকোঅ্যানালিস্ট করাতে এসেছে, ধরো ফর এক্সাম্পল ফ্রয়েডের কাছে এলো। তাহলে সে কি বলবে, মানে যে অ্যানালিসিস্ট, সে বলবে যে জিজ্ঞেস করো তোমার কি প্রবলেম হচ্ছে, তো পেশেন্ট তখন বললো যে আমার রাত্রে ঘুম হচ্ছে না, ইনসomnia হচ্ছে, ঠিক আছে, স্লিপ ডিসঅর্ডার, তারপর অনেক হাই স্ট্রেস, অনেক অ্যাংজাইটি হচ্ছে, তো আমি মেন্টাল ডিসব্যালেন্সে আছি, আমি মানে নিজেকে সামলাতে পারছি না সাইকোলজিক্যালি, তো এটার জন্য হেল্প করো। তো তখন যে অ্যানালিসিস, সে বলবে আচ্ছা ঠিক আছে, তো তোমার এখন মানে লাইফে কি কি সিচুয়েশন আছে, আগে তোমার বিয়ে হয়েছিল কিনা, রিলেশনশিপ ছিল কিনা, আগে তোমার ছোটবেলায় কি হয়েছিল। ঠিক আছে, তারপর সে বললো ছোটবেলায়, হ্যাঁ এরকম এরকম, ছোটবেলায় কোনো স্মৃতি মনে আছে? হ্যাঁ মনে আছে। তার মধ্যে সব স্মৃতিগুলো বললো, তারপর জিজ্ঞেস করলো যে আচ্ছা, তার মধ্যে একটা স্মৃতি বললো এরকম যে একদিন সে ছোটবেলায় কি বলে কেক চেয়েছিল, মা তাকে কেক দেয়নি, তার বদলে দুটো চড় মেরেছিল। বলছে হ্যাঁ, দ্যাট ইজ দ্য প্রবলেম, ওটা হচ্ছে প্রবলেম। বলছে কিন্তু আমার যে ঘুম হচ্ছে না সেগুলো অ্যাকচুয়াল, বলছে না না, ওগুলো কিছু না, আসল প্রবলেম হচ্ছে ওটা, ওখান থেকে তোমার ফার্স্ট ট্রমা ইনিশিয়াল মানে শুরু হয়, তো ওটা হচ্ছে অ্যাকচুয়াল প্রবলেম। তো এটাই হচ্ছে যে সাইকোঅ্যানালিসিস কি করে, যে যে প্রবলেমসগুলো আমরা সামনে দেখি সেটা অ্যাকচুয়াল প্রবলেম নয়, অন্য একটা প্রবলেমকে সে ইনভেন্ট করে। যেমন ডাক্তারের কাছে গিয়ে আমি বললাম আমার পেটে ব্যথা করছে, একটা পেন কিলার ওষুধ দিয়ে দিন বা কিছু একটা ইঞ্জেকশন করে দিন। ডাক্তার সব চেক টেক করে রিপোর্ট টিপোর্ট করে বললো আচ্ছা আপনার লিভারে একটা স্টোন জমেছে, সেই স্টোনটা ওইখান থেকে জমেছে। অন্য একটা প্রবলেমকে সে বললো, ইনভেন্ট করলো। ফিলোসফি হচ্ছে এক্স্যাক্টলি ঠিক তাই, একটা নতুন একটা প্রবলেমকে তৈরি করা, ক্রিয়েট করা, এবং সেই প্রবলেমের সমস্ত অ্যাটেনশন, সমস্ত ক্রাউডকে বা পুরো সোসাইটিকে সেখানে র্যালি করতে পারা, অন্য প্রবলেমগুলো থেকে সরানো, যাতে করে পুরো প্যারাডাইমটা যেন শিফট হয়ে যায়। সো দিস কন্টিনিউয়াস ক্রিয়েশন অফ দ্য নিউ প্রবলেম ইজ দ্য টাস্ক অফ ফিলোসফি। দ্যাট ইজ মানে মানে আমার আন্ডারস্ট্যান্ডিং একটা পয়েন্টে। এবার যেখানে আমার মনে হয় আরো একটা ওইতে আমরা ফিলোসফিকে এক্সপ্লেন করতে পারি, সেটা হচ্ছে হোয়াট আই কল এলিয়েনেশন, যেটা তুমি অ্যাকচুয়ালি রেফার করছিলে, যে বাস্তবে যখন আমরা জন্ম হলাম, তখন আমরা কি এত বড় রিয়েলিটি, চারিদিকে বিভিন্ন জিনিস ঘটছে, আমরা জানি না, আমরা বুঝি না কি হচ্ছে, কি করে, একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার, একটা পার্সপেক্টিভ দরকার। ঠিক আছে, তো সেই যে জিনিসটা, তো আমরা দুটো দুটো জিনিস ফিল করি লাইফের ডিফারেন্ট সিচুয়েশন। একটা হচ্ছে এলিয়েনেশন টু দ্য ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে এলিয়েনেশন টু আওয়ার ওন সেলফ। মানে যখন বাইরের জগতে একটা সময় আসে, প্রত্যেকের প্রিম্যাচিওর স্টেজে এই ফেসটা আসে যে হ্যাঁ, মানে কি হচ্ছে জীবনে আমরা বুঝতে পারছি না, মানে যেটা চেষ্টা করছি এটা ব্যর্থ হয়ে যাচ্ছি, ফেল হয়ে যাচ্ছি, সবকিছু মাথায় কম্প্রিহেন্ড করতে পারছি না, মানে জগৎটা চেনা জানা জগৎ নয়, সবকিছু নতুন মনে হচ্ছে, যেখানে যাচ্ছি সেখানে ধাক্কা লাগছে। আর কারোর সাথে ভালো ফ্রেন্ডশিপ হচ্ছে না, টাকা পয়সা রোজগারের প্রবলেম হচ্ছে, ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, মানে একটা লোনলিনেস। যেন একটা নতুন দেশে যদি চলে আসে, যদি কেউ এখান থেকে চীনে চলে যায়, সেখানে নতুন ভাষায় কথা বলে, নতুন রকমের খাবার দাবার, পোশাক, মানুষজন, মানে একদম অচেনা, তেমন গোটা পৃথিবীটা আমাদের কাছে অচেনা মনে হয়, একটা এলিয়েন এন্টিটি মনে হয়। তো বাইরের জগতের প্রতি একটা এলিয়েনেশন। আর একটা এলিয়েনেশন তৈরি হয় যখন কি আমরা বাইরের জগতের প্রতি অনেক বেশি কাজ করি, মানে হয়তো অনেক বেশি ওয়ার্ক করছি, অনেক বেশি ফ্যামিলিকে সামলাচ্ছি, বিভিন্ন প্রজেক্ট ইস্যু করছি, মানে সবকিছু আমরা মানে মেনটেন করছি লাইফে। কিন্তু সেগুলো করতে গিয়ে এত বেশি আমরা তার দ্বারা অবসেসড হয়ে পড়ছি যে নিজের সাথে যে কানেকশনটা সেগুলো আমি ভুলে যাচ্ছি। মানে আমাকে ফ্যামিলিকে সার্ভাইভ করানোর জন্য আমার টাকা রোজগার করতে হবে, আমি এক্সট্রা বার্ডেন নিচ্ছি, ফ্যামিলি সব টেক কেয়ার করছি, সবকিছু করতে গিয়ে কি হচ্ছে যে আমার যে প্যাশন, আমার যে হিউম্যান বিইং, আমার যে ফিলিংস, আমার মধ্যে যে স্পার্ক অফ লাইফ, সেই জিনিসটা এখন আমার কাছে এলিয়েন এন্টিটি মনে হয়। অনেক বয়স্ক লোকজনদেরকে যদি যদি তুমি বলো যে নিজের প্যাশন বা নিজের, তাদের তাদের কাছে ফিলিংস থাকে না, সবসময় চিন্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে তারা, অলওয়েজ থটস। ঠিক আছে, তো তারা নিজের অ্যাকচুয়াল যে ইনার সেলফ সেটার প্রতি এলিয়েনেটেড ফিল করে, আর বাইরের জগতের প্রতি হচ্ছে অনেক ফ্যামিলিয়ার হয়ে যায়। কারণ নিজেকে সাপ্রেস করতে করতে, নিজেকে আটকাতে আটকাতে এমন একটা সময় চলে আসে। আমার মনে হয় হচ্ছে অ্যাকচুয়াল ফিলোসফি মানে স্টার্ট হয় যখন আমরা এই ডবল এলিয়েনেশন ফিল করি, মানে দুটো দিক থেকে আমরা এলিয়েনেটেড ফিল করছি। আমরা নিজেকেও বুঝতে পারছি না যে আমরা অ্যাকচুয়ালি কি, আমরা জানি না, নিজের প্রতি কনফিউজড হয়ে আছে, নিজে মানে আমি অ্যাকচুয়ালি কেমন, মানে আমার বিভিন্ন সিচুয়েশনে আমি এমন, একটা সিচুয়েশনে আমি একরকম বিহেভ করি, অন্য সিচুয়েশনে আমি ডিফারেন্ট বিহেভ করি। পরে গিয়ে যখন ভাবি তখন দেখি যে আমি এরকম বিহেভ কি করে করলাম, আমার মুখ থেকে এই কথাটা কি করে বার হলো, আমি কি করে ডিসিশনটা নিলাম। মানে নিজের কাছেই নিজে অচেনা হয়ে উঠছি, আবার বাইরের জগৎও আমার কাছে অচেনা। তো
ডবল এলিয়েনেশন, দুটো দিক থেকে এলিয়েনেটেড, একটা জিরো পয়েন্টে আমরা পৌঁছাচ্ছি। যে পয়েন্ট থেকে আমার মনে হয় অ্যাকচুয়াল যে ফিলোসফি সেটা হচ্ছে স্টার্ট হয়, যে অ্যাকচুয়ালি আমরা প্রশ্ন করতে শুরু করি যে হোয়াট ইজ লাইফ, মানে হোয়াই অল দিস থিংস আর গোয়িং অন। সো দ্যাট ইজ দ্য ইনিশিয়েশন, দ্য ফার্স্ট ইনিশিয়েশন ইনটু দ্য ফিলোসফি। কিন্তু তার আগে পর্যন্ত যে সমস্ত ফিলোসফিক্যাল জিনিসগুলো আমরা ইউজ করি, সেটা ইস ইস সাম কাইন্ড অফ মানে রেডিমেড কাইন্ড অফ ফিলোসফি, মানে আমরা শিখছি বা লার্ন করছি বা ট্রাই করছি সামথিং লাইক দ্যাট। কিন্তু আমাদের যে একদম মানে একদম ফান্ডামেন্টাল যে কোর ফিলোসফি, একটা যে ডার্কনেস, সেই ডার্কনেসটাকে মানে সেই ডার্কনেসের সেন্টারে গিয়ে পৌঁছানোর পরে সেটা হচ্ছে স্টার্ট হতে পারে। আর সেই ডার্কনেসটা হচ্ছে কি ডাবল এলিয়েনেশন, সবকিছু একটা এলিয়েনেটেড এন্টিটি, মানে এভরিথিং ইজ কনফিউজিং, পুরো ওয়ার্ল্ডটাকে কোনো কিছুতেই মানে বিলিভ করা, কোনো কিছুকে একসেপ্ট করা, কোনো কিছুর সাথে কানেক্টেড ফিল করা, মানে এভরিথিং সিমস উইয়ার্ড, মানে অদ্ভুত ধরনের মনে হয়। ঠিক ফ্রান্স কাফকার উপর মানে শর্ট স্টোরিতে যেমন থাকে, মেটামরফোসিস বা আদার স্টোরিজে, দ্যাট কাইন্ড অফ থিং আমি বলতে চাইছি। ওকে, তো এটা হচ্ছে হুম। মানে আমি জাস্ট ছোট্ট করে বললাম আমার আন্ডারস্ট্যান্ডিং অফ ফিলোসফি। একদম অনেকগুলো ইন্টারেস্টিং পয়েন্ট আসছে এখানে। তো ওই কাফকার যে ইটা দিলাম, মানে এলিয়েনেশনের যে ব্যাপারটা বললাম, যে এটা হ্যাঁ তো এখানে যে তুমি দেখবে যে ওই এক্সিস্টেন্সিয়াল যে ব্যাপারটা, ওইখান থেকেই দেখবা যে বিষয়গুলো অ্যারাইজ করে। কারণ আমরা যখন চেনা জানা জগৎ, মানে জন্ম হওয়ার পরে আমাদেরকে তো সমাজ অনেকভাবে অনেক কিছু শিখাইছে, অনেক প্রমিস করে তারা, যে দুনিয়াটা এমন এমন, মানে সবকিছু আমাদের উপর চাপাই দেওয়া হয়েছে। তো ওই জগৎটা, ওই চেনা জানা জগৎ থেকে যখন আমরা হঠাৎ করে যখন দেখি যে একটা সার্টেন এজের পরে এসে যখন দেখি যে আমার তো রেসপন্সিবল হতে হবে, আমার তো রেসপন্সিবিলিটি নিতে হবে, বা ওই যে ফেজটা, ওই ফেজে আসার পরে আমার চারপাশের সমস্ত মানুষ, আমার নিজের সাথে যে ইন্টারাকশন, এই যে মানে পারসেপশন গুলা ক্রিয়েট হয়, তো এখান থেকে আসলে তখন একটা বিশাল মাপের একটা যে ধাক্কা, এই ধাক্কাটাই আসলে আমাদের ভিতরে ওই ফিলোসফির বোধটা জন্ম দেয় আসলে। যে তাহলে আমি কি, এই যে জীবন আর জগৎ এবং আমি, এইগুলোর সাথে কানেকশন কি। তো তখন ওই দুইটা যে খুঁজতে বের হয়, তখন ওখান থেকে আসলে ফিলোসফির উদ্ভব হয় আসলে। হ্যাঁ, কারণ আরেকটা যে জায়গা থেকে ফিলোসফির উদ্ভব হয়, যেমন ধরো তোমার জীবনের সমস্ত বেসিক নিড তোমার মিটে গেছে, খাওয়া পড়া, মানে যা যা লাগে মোটামুটি সব মিটে গেছে। তারপর কি, তারপর লাইফের কি থাকে? তো এই যে লাইফের কি থাকে, এই পরিপূর্তি থেকেও কিন্তু এক ধরনের দার্শনিক খোঁজ তৈরি হয়, যেটা বুদ্ধের হয়েছিল। সমস্ত কিছু আছে, সমস্ত সরঞ্জামাদি, জীবনে যাপন করার জন্য যত ভোগ বিলাস যা লাগে সবই আছে, বাট তারপরেও কি জানি কি জানি নাই। তো এই জায়গা থেকেও ফিলোসফি আসলে মূলত অ্যারাইজ করে। আর তুমি যেটা বললো যে সমস্যা আমাদের অ্যাকচুয়ালি, মানে ফিলোসফির কাজ হলো সমস্যাগুলো বের করা বা সমস্যা ক্রিয়েট করা, রাদার। এবার তো এখানে ক্রিয়েট করা আমার কাছে মানে ক্রিয়েট করা থেকে আমার কাছে মনে হয় যে আহ ফিলোসফির কাজ হলো সমস্যা, মানে সমস্যা তো, এই যে আমাদের যে ওয়ার্ল্ড, এখানে তো সমস্যার তো কোনো কমতি নেই। কিন্তু আমার মনে হয় যে ফিলোসফি যেটা দেখায় সেটা হলো যে সে সমস্যাগুলো খুঁজে খুঁজে বের করে। ঠিক আছে, যে এই দেখো যে মানে সত্য সমাধান খেলা হয়েছে না, মানে খেলা এখনো বাকি আছে, এই দেখো যে এখানে এই সমস্যা আছে, এখানে ওই সমস্যা আছে। হ্যাঁ, তারপরে এই সমস্যাগুলোর দিকে আঙ্গুল তুলতে তুলতে সে প্রশ্ন করতে শেখায়, প্রশ্ন করতে করতে সে তখন মানুষের নিজের কাছে নিয়ে যায়। এই যে নো দাই সেলফের যে কথাটা বললাম, যে নিজেকে জানো, ওই নিজের কাছে নিয়ে যায় যে তুমি এখন দেখো যে যে এই যে সমস্যাগুলো, এই সমস্যার মূল স্রোত কোথা থেকে আসতেছে, তোমার দিকে তুমি তাকাও। তো এটাও একটা ফিলোসফি সেন্টার পয়েন্ট হইতে পারে, কারণ আমাকে কেন্দ্র করেই কিন্তু তোমার সমস্ত কিছু পারসিভ করি আমি, মানে আমাকে, আমি যদি সেন্টার হই, ওই সেন্টারের থেকে কিন্তু সমস্ত কিছু আমি দেখি, জাজ করি, বিচার করি। তো ওইগুলো যখন দেখতে 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 আঙ্গুল তুলতে তুলতে, কোশ্চেন করতে করতে, চিন্তা করতে করতে আঙ্গুলটা যখন নিজের দিকে চলে আসে, তখন আমি নিজের গভীরে যেতে 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 এই প্রসেস গুলো তখন আরো গভীর থেকে গভীরতর হইতে থাকে। তো এখন ফিলোসফি তো নানা রকমের প্রকারভেদ আছে। একাডেমিক বলো, আহ, আহ, বস্তুবাদী ফিলোসফি, দর্শন, তারপর ভাববাদী দর্শন, বুদ্ধিবাদী দর্শন, কত ধরনের দর্শন, তো এখানে তো নানা ধরনের দর্শন আছে। কিন্তু বলবো যে দর্শন আসলে একটাই। হ্যাঁ, বাট এগুলো হলো একটা প্রকার, মানে কিভাবে তুমি এই দৃষ্টিভঙ্গিগুলো কিভাবে দেখতেছো। তো এই ব্যাপারগুলো তখন ক্রিয়েট হয়। তো আমার কাছে ওই পয়েন্টটা ইন্টারেস্টিং লাগছে, যে দর্শন সমস্যা নিয়ে আসলে ঘাটাঘাটি করে। তো এখন অনেকেই আসলে বিরক্ত হয়ে তখন বলে যে ভাই এত সমস্যা দিয়ে কি করবে, সমস্যা, একটা সমস্যার একটা দফা রফা করার দরকার। তা আমি মনে করি কি,
যে দর্শনের কাজ আসলে সমস্যার সমাধান করা না, কিন্তু সমস্যাগুলো যে দেখা এবং মানুষকে যে এই সমস্যা নিয়ে যে ভাবানো এটা হচ্ছে একদম এবং এক্স্যাক্টলি আপনার গভীরে যে নিয়ে যেয়ে যে তাকে নাকানি চুবানি খাওয়ানো, এটাই দর্শন অ্যাকচুয়ালি কাজ। দর্শন। হ্যাঁ। দর্শন কারণ কাউকে না কাউকে তো দেখাইতে হবে যে ভাই তুমি আসলে একটা কাদার ভিতরে আছো, তুমি একটা ঘোর মানে সমস্যার ভিতরে আছো, তোমার জীবনে এই জায়গাগুলো আছে, কুকিং করার কাজ করা। তো এটা তো তো কাউকে না কাউকে তো এই রেসপন্সিবিলিটি নিতে হবে বা দেখতে হবে আলটিমেটলি। যে দেখো তুমি যে বাস্তবতাটা যে সারা জীবন লালন করছো বা যে বাস্তবতা তুমি দেখে আসছো, এটাই সব না আসলে, আরো অনেক কিছু আছে, দেয়ার ইজ মোর অফ ইট। তো তোমার এখন ওই দিকেও আসলে দেখতে হবে, এই যে হ্যাঁ, দর্শন শুধু যেটা দেখায় এটা শুধু তাই ফিলোসফারদের নয়, কাজ। মানে আমি একটা এই যেখানে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে মানে দর্শন যে সমস্যার সৃষ্টি করছে বা সব সমস্যাকে দেখাচ্ছে যে অন্য আরো সমস্যা আছে, এটা শুধু তাই না, মানে অলরেডি আমাদের কাছে সমস্যা আছে। ঠিক আছে, ধরো যাক ফর এক্সাম্পল আমাকে টাকা রোজগার করতে হবে, বা হয়তো আমাকে মানে কেউ হয়তো অসুস্থ হয়ে পড়ছে, বা আমি সোসাইটির পার্ট এবং এই সোসাইটিতে অনেক রকম পলিটিক্যাল সোশ্যাল প্রবলেমস হচ্ছে। ঠিক আছে, তো অলরেডি যে প্রবলেমগুলো এক্সিস্ট করে, যে প্রবলেমগুলোকে আমরা নিচ্ছি, মানে আমাদের মাথায় প্রত্যেকের মাথায় কোনো না কোনো একটা প্রবলেম, কোনো না একটা প্রশ্নকে সে সলভ করার চেষ্টা করছে তার ফ্যামিলিতে, প্রত্যেকে চেষ্টা করছে, সেটা ছোট স্তরে হতে পারে, সামান্য তার ব্যক্তিগত জীবন হতে পারে। কিন্তু এখানে প্রবলেম, নতুন প্রবলেম দর্শন সৃষ্টি করে, এটা বলতে বোঝাতে চাইছি যেটা যে আমরা বাস্তবটাকে দেখে বাস্তবের কানেকশনে আসার পর বড় হওয়ার সাথে সাথে সেখান থেকে প্রবলেমগুলোকে এক্সট্রাক্ট করছি, বা সেখান থেকে আমরা প্রবলেমগুলোকে মানে নিষ্কাশন করছি, টেনে বার করছি। সেই একটা প্রবলেম যখন আমরা সেখান থেকে পারসিভ করছি, দেখছি যে এই প্রবলেমটা আছে আমার জীবনে, আমাকে এটা করতে হবে, তো সেটা অ্যাকচুয়ালি প্রবলেম নয়, সেটা হচ্ছে জাস্ট একটা পার্ট অফ এ মাচ মোর কমপ্লেক্স এ বিগার প্রবলেম। আমরা যেভাবে দর্শনটাকে পারসিভ করি, সেই পারসেপশনটা মানে যেভাবে আমরা মানে প্রবলেমকে পারসিভ করি রিয়েলিটি থেকে, সেই প্রসেস অফ পারসেপশন অফ দ্য প্রবলেম, সেটাই হচ্ছে একটা পার্ট অফ এ মাচ মোর কমপ্লেক্স এন্ড বিগার প্রবলেম। অন্য একটা বড় প্রবলেমে সেটা ছোট ছোট একটা পার্ট জাস্ট, আমরা যেটা দেখতে পাচ্ছি না, এখন জানতে পারছি না, সেটা আমাদের আনকনসিয়াসে আছে। তো একটা লেভেলে বলতে গেলে ফিলোসফি ইজ অলওয়েজ সাম কাইন্ড অফ ইন্ট্রোস্পেকশন অফ দ্য আনকনসিয়াস। মানে রিসেন্ট টাইমে যদি আমরা দেখি যে সেটা হচ্ছে যে মানে দ্যার ইজ এ ডিক্লাইন অফ ফিলোসফি, মানে ফিলোসফি এখন অত বেশি চলে না, সবাই হচ্ছে মানে কি বলে অন্টারপ্রেনারিয়াল জার্নিতে চলে যাচ্ছে, বিগ বিগ সমস্ত জিনিস করছে, এলন মাস্ক হচ্ছে এখন সব থেকে পপুলার, ঠিক আছে, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, ঠিক আছে, নিউরো সায়েন্সে বিরাট কাজ হচ্ছে, কম্পিউটার সায়েন্সে অনেক কাজ হচ্ছে, ফিলোসফারদের কোনো কাজ ফাজ নেই এখন, দে আর জাস্ট সিটিং দেয়ার। ঠিক আছে, বাট এটা যে কত বড় একটা মিসকনসেপশন, মানে এটা যে কত বড় একটা ফান্ডামেন্টাল ভুল, সেটা এখন তো দেখো, এখন তো দেখো যে ফিলোসফারদের তো আসলে কোনো কাজ কাম নাই। হ্যাঁ মানে ওই অর্থে তো কাজ কাম নাই আসলে, আর তাদের থাকা উচিত না আসলে। মানে এই যে অনেকে আর কি মানে মানে একটা অপবাদ দেয় কাইন্ড অফ যে হ্যাঁ ফিলোসফারদের কাজ হলো তোমার চেয়ারে বৈশা বৈশা আর্ম চেয়ার ফিলোসফি করা আর কি, মানে চেয়ারে হ্যাঁ, বৈশা বৈশা সে ভাববে, তো সে সেটাই করবে। কারণ সে সারাক্ষণ চেয়ারে বৈশা থাকবে এবং চেয়ারে বৈশা সে ওই আরো যে বড় যে বৃহৎ যে সম্ভাবনা আছে ওইগুলো নিয়ে সে ঘাটাঘাটি করবে, সে আরো বৃহৎ সমস্যা বের করবে, রিয়ালিটি নিয়ে আরো সে গভীর ভাবে সে ভাববে। এমন অনেক সমস্যা তো আছে, যেমন পদার্থিক জগতে যেসব ঝামেলাগুলো আছে এগুলো সায়েন্টিস্টরা সলভ করবে, সায়েন্টিস্টরা ওগুলো বৈশা বৈশা বানাবে এই করবে। তারপর আর ফিলোসফাররা কি করবে, তো আরো নতুন নতুন আইডিয়া জেনারেট করবে। হ্যাঁ, হ্যাঁ, বিগার আইডিয়া জেনারেট করবে বা ওইগুলো থেকে সিস্টেম মেক করবে, বা অন্য আরো বড় কোনো যদি চিন্তা ভাবনার যদি মানে বিশাল যে রিয়েলিটি আছে আর ওইটার জন্য তোমার সময় লাগবে বা হ্যাঁ, একটা ফাঁকা সময় লাগবে। হ্যাঁ, ফাঁকা সময় না থাকলে তো আসলে এরকম বড় আইডিয়া বা এই জিনিসগুলো তো জেনারেট করা সম্ভব না। তো সবসময় যদি ওই তরেই যদি বারবার যদি ওরকম করতে হয় তাহলে তো ওইটার অবকাশ পাওয়া যাবে না। যে ওই নতুন ভাবে একদম কমপ্লিটলি আহ ভাবা, ওইটার জন্য তো অনেক অবসর লাগবে। কারণ ওই অবসরটাও তো এখন আমাদের আগের যা জামানায় কি হতো যে তখন একটা অবসর পাওয়া যেত কাইন্ড অফ, এবং তখন আসলে অনেক কিছু আবিষ্কারের স্কোপও ছিল। বাট এখন হয়েছে কি যে এত আবিষ্কার করে ফেলছে মানুষ, হ্যাঁ, যে এখন আর নতুন কিছু ভেবে পাইতেছে না। আর মানুষের সময় নেই, মানুষ মানে সবসময় একটা তাড়াহুড়ার ভিতর থাকে। তো আমাদের অবসরটা আসলে কমে গেছে। তা আমরা ভাবতেছি যে সবকিছু ইটি করে মানে সব প্রবলেম সলভ করে বা টেকনোলজিক্যাল অ্যাডভান্স করে আমরা আরো অনেক মুক্ত হব বা ফ্রি হব, তা আমরা তো আসলে ফ্রি হইতে পারিনি ওই হিসেবে। আমরা আরো বিজি হয়ে গেছি। তা আমরা যদি বিজি হয়ে যাই তাহলে ওই ফ্রি করে যে একটু চিন্তা ভাবনা করবো দিন দুনিয়া নিয়ে জগৎ নিয়ে, সেটা তো আর হইতেছে না। হ্যাঁ, তো এবার এই এখানে জায়গাটাতে আসলে আমাদের
হ্যাঁ, এইখানে তো এটা একটা মানে মানে জগৎ নিয়ে যে আমরা চিন্তা ভাবনা করবো বা লাইফ নিয়ে বা আমাদের সত্তা নিয়ে চিন্তা ভাবনা করব, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ইটারনাল প্রবলেমস। কিছু এমন প্রবলেমস থাকে বা কিছু এমন জিনিস থাকে যেগুলো হচ্ছে বারবার ফিরে আসে, যে প্রবলেমস গুলোকে আমরা ইটারনালি মানে আনসলভেবল প্রবলেমস এর মতো মনে হয়। ফিলোসফি হচ্ছে ঠিক সেই প্রবলেমস গুলোকে সলভ করার চেষ্টা করে বা সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করে। এবার একটু আগে যখন বললাম যে ফিলোসফি ইজ ইনভেন্টিং প্রবলেমস, বা ফিলোসফি মানে হচ্ছে নতুন একটা সমস্যা বা নতুন একটা প্রবলেমকে ক্রিয়েট করা। তার মানে এই নয় যে যে কোনো জিনিস যে কোনো জায়গা থেকে একটা নতুন একটা প্রবলেম ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে। যারা একদম মোস্ট স্টুপিড পার্সন হয় তারাও কিন্তু এটাই করে, অলওয়েজ ক্রিয়েটিং নিউ প্রবলেমস, ঠিক আছে। মানে যারা ফর এক্সাম্পল মানে মানে কি বলবো, মানে অনেক ক্লাসরুমে অনেক ছাত্র থাকে বা হচ্ছে অনেক রাস্তায় অনেক ইডিয়েটস ঘুরে বেড়ায়, ঠিক আছে। সো দে আর অলসো ক্রিয়েটিং প্রবলেমস, বাট দ্যাটস নট ফিলোসফি। তাহলে কখন মানে যে কোনো প্রবলেম ক্রিয়েট করাই ফিলোসফি এমনটা কিন্তু নয়, ঠিক আছে। অনেক দর্শক এটা ভুল বুঝতে পারে যে সেটা তো মনে মনে একটা প্রবলেম ক্রিয়েট করছে, ঠিক আছে, সো ভাবছে আই এম ডুইং ফিলোসফি। নো, মানে বিষয়টা অতটা ইজি নয়, ঠিক আছে, অতটা সিম্পল নয়। তো দেয়ার আর সার্টেন সাইন, মানে দেয়ার আর সামথিং কল ফিলোসফিক সিচুয়েশন। সমাজে, দেশে বা ইতিহাসে বা আমাদের জীবনে এমন কিছু ঘটনা থাকে, কিছু ইভেন্ট থাকে, যেটা বাকি তার আগে এবং পরের ঘটনার থেকে আলাদা। এবং সেই ঘটনাগুলো আমাদেরকে একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করে যে মানে হোয়াট ইজ গোয়িং অন। এবং সেই যে ঘটনাগুলো যেগুলো হচ্ছে আলাদা, সেটাকে আমরা বলতে পারি কি ফিলোসফিক ইভেন্ট বা ফিলোসফিক সিচুয়েশন। সেই ফিলোসফিক সিচুয়েশন যে সিগন্যালগুলো প্রোভাইড করে যে হ্যাঁ এটা একটা ফিলোসফিক সিচুয়েশন, তখন আমরা সেই সিচুয়েশনটাকে একটা আউট অফ দ্যাট আমরা একটা নতুন একটা প্রবলেম ক্রিয়েট করতে পারি, নতুন একটা ফিলোসফি ইনভেন্ট করতে পারি। নট মানে যে কোনো জায়গায় সব জায়গায় সবকিছুতে নয়। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। যেমন ফিলোসফির একটা প্রবলেম হচ্ছে এরকম যে একটা একটা স্টোরি আছে না, যে ফর এক্সাম্পল আই থিঙ্ক আর্কিমিডিস, হ্যাঁ আর্কিমিডিস একটা স্টোরি আছে যে আর্কিমিডিস এরকম সমুদ্রের ধারে বালির উপরে জিওমেট্রি সব ড্রয়িং করছিল, ঠিক আছে। তো সেই সময় যুদ্ধ চলছে দুটো দেশের মধ্যে। তো বিরোধী পক্ষের যে দেশ আছে সেখানকার একজন মানে সিপাহি, একজন মানে হেড, যে সে এসছে, এসে জিজ্ঞেস করছে তুমি কে, তুমি কি করছো, ঠিক আছে, এখানে। তা বলছে কিছু না কিছু না, ঠিক আছে। আর্কিমিডিস উপরের দিকে ফিরে তাকায়ওনি, সে জিওমেট্রি ড্র করে যাচ্ছে, ঠিক আছে, সমস্ত জিনিস নিয়ে ব্যস্ত আছে। তো বলছে যে এখানে আর্কিমিডিসকে আমাদের রাজা বলেছে যে ও হচ্ছে এই দেশের সব থেকে বেশি মানে বুদ্ধিমান ইন্টেলিজেন্ট পার্সন, যাকে তাকে মারবে, ঠিক আছে, যা ইচ্ছে তাই করবে, কিন্তু ওকে আমার জীবিত অবস্থায় চাই, ঠিক আছে। তো বলছে তুমি কি আর্কিমিডিস? বলছে হ্যাঁ হ্যাঁ, বলে ও ড্রয়িং করছে, কোনো অ্যান্সার দিচ্ছে না। বলছে এত বড় সাহস যে আমাদের রাজা যাকে ডেকে পাঠিয়েছে সে মানে সে না গিয়ে বা আমার কথা না শুনে হচ্ছে এখানে ড্রয়িং করছে। বলে ওর পুরো মাথাটা কেটে দিয়েছে, ঠিক আছে, রাগের চোটে ওর মাথাটা নিয়ে গেছে রাজার কাছে। তো রাজা তখন বলছে কি ভুল করলে তুমি, এ হচ্ছে সব থেকে ইন্টেলিজেন্ট পার্সন, এর জন্যই ওই দেশটা সবসময় যুদ্ধে জিতে যায়, ঠিক আছে, এর বুদ্ধিতেই, ঠিক আছে, একে আমি বলেছিলাম জীবিত আনতে, তো তোমরা মানে তাকে মেরে ফেলেছো। তো এটা হচ্ছে শুধুমাত্র আর্কিমিডিস আর হচ্ছে কি বলে ওই যে মিলিটারি ম্যান, তাদের দুজনের মধ্যে একটা কনভারসেশন এমনটা নয়, বরং এটা কি, এটা হচ্ছে মানে ফর এক্সাম্পল এটা হচ্ছে পাওয়ার আর নলেজ, তার মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে। নলেজ হচ্ছে আর্কিমিডিস আর পাওয়ার হচ্ছে মিলিটারি ম্যানটা। তো পাওয়ার সে নলেজকে ডাইসেক্ট করার চেষ্টা করছে, সে নলেজকে ডিস্ট্রয় করার চেষ্টা করছে। যেমন আমরা সবসময় বিভিন্ন দেশে, বিভিন্ন কালচার, বিভিন্ন সোসাইটিতে দেখতে পাই, যখনই পলিটিশিয়ান অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং তাদের কাছে এক্সট্রিম পরিমাণে পাওয়ার থাকে, তারা তখন কি করে, মানে সবার প্রথমে হচ্ছে যারা জার্নালিস্ট, যারা হচ্ছে নিউজ রিপোর্টার, তাদেরকে জেলে পাঠিয়ে দেয়, ঠিক আছে, তাদের নামে বিভিন্ন কেস। যেমন চীনে একজন খুব ভালো রাইটার চিক্সিন লিউ বলে, যে রিসেন্টলি একটা বই লিখেছে থ্রি বডি প্রবলেম বলে, নাও যার বই থেকে নেটফ্লিক্স একটা সিরিজও হয়েছে। সে ইভেন তার মতো রাইটার পর্যন্ত যে গ্লোবালি এতটা রেকগনাইজ পলিটিক্যাল প্রবলেম ফেস করছে। আহ, তুর্কিতে তুর্কিতে হচ্ছে ওরহান পামুক 2006 নোবেল প্রাইজ উইনার, তার এগেনস্টও পলিটিক্যাল কেস এসছে ইভেন নোবেল প্রাইজ জেতার পরেও, ঠিক আছে। তো মানে দেয়ার আর অলওয়েজ সাম প্রবলেম, মানে নলেজ আর পাওয়ারের মধ্যে সবসময় একটা টেনশন, সবসময় একটা কনফ্লিক্ট, একটা যুদ্ধ চলতে থাকছে। ফিলোসফি ইজ দিস চয়েস ইন বিটুইন নলেজ অ্যান্ড পাওয়ার। ফিলোসফি হচ্ছে এই চয়েসটা, এই যে কন্ট্রাডিকশনটা, যে প্যারাডক্সটা, এই দুটোর মধ্যে যে গ্যাপ আছে, ইটারনাল গ্যাপ, কি করে নলেজ পাওয়ারের সাথে ইউনিফাই হতে পারে, সেই জিনিসটাকে অ্যাড্রেস করা। বা কি করে মানে নলেজ কখনো পাওয়ারের কাছে নিজের মাথা নোয়াতে আসবে না, কখনো আর্কিমিডিস বলবে না যে ঠিক আছে তুমি আমার থেকে বেশি পাওয়ারফুল, মানে তো তুমি যা বলবে আমি তাই শুনে নেবো, আমি আমার জ্ঞান সব চুড়িয়ে দিলাম না। সক্রেটিস কি তাই করেছিল? ওর কাছে তো মানে নলেজ ছিল, ও কিন্তু পাওয়ারের কাছে মাথা নোয়ায়নি, ঠিক আছে। জেসাস ও তো চাইলে মানে পাওয়ারের কাছে মাথা নোয়াতে পারতো, বাট কখনোই নলেজ হচ্ছে পাওয়ারের কাছে নিজেকে মানে তার তার আন্ডারে আসে না। তো এই দুটোর মধ্যে যে টেনশনটা চলতে থাকে, সেই টেনশনের মধ্যে চয়েস নেওয়া, আমাদের লাইফে এমন সিচুয়েশন আছে, এমন ফিলোসফিক সিচুয়েশন, হ্যাঁ, যেখানে আমাদেরকে চয়েস নিতে হবে যে আইদার উই ওয়ান্ট টু মুভ ইন দ্য পাথ অফ পাওয়ার নাকি নলেজ। এবং সেটাই হচ্ছে একটা ফিলোসফিক কোশ্চেন, সেটা হচ্ছে একটা ফিলোসফিক ডিলেমা। হ্যাঁ, তো এই বিষয়টাই হচ্ছে ইম্পর্টেন্ট এখানে, যে
ফিলোসফি মানে একটা ইনভেনশন অফ প্রবলেম, এবং ফিলোসফি যেটা, যে ইনভেনশনটা আমরা কখন করবো, যখন একটা ফিলোসফিক সিচুয়েশন থাকবে। এই সিচুয়েশনটা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে এটা হচ্ছে একটা ফিলোসফিক সিচুয়েশন, এবং সেখানে আমরা প্রবলেমটাকে ইনভেন্ট করতে পারবো। এবং এই যে প্রবলেমগুলো, পাওয়ার আর নলেজের মধ্যে যে একটা কনফ্লিক্ট বা টেনশন, হচ্ছে ইটার্নাল প্রবলেম। এরকম বিভিন্ন রকমের প্রবলেমস আছে। আর আরেকটা বিষয় এর সঙ্গে যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের মনে হয় যে ফিলোসফি হচ্ছে একটা জিনিস দূরে আছে কোথাও, ঠিক আছে, সক্রেটস, হেগেল, মার্কস, কান্ট, ঠিক আছে, একটা বিরাট একটা গভীর জিনিস, বাস্তব দুনিয়া, পৃথিবী। কিন্তু অ্যাকচুয়ালি এমন নয়, মানে আমরা এখানে আছি আর ফিলোসফি এখানে আছে, এমনটা নয়। বরঞ্চ এর নিচেই, এইখানে সবসময় ফিলোসফি চলছে আর কি, অলওয়েজ। মানে সব সিচুয়েশন, সব ঘটনার মধ্যে একটা ফিলোসফি আছে। তো ফিলোসফি প্র্যাকটিস করা মানে হচ্ছে কি, সেই নিচের সেই স্তরটাকে এক্সপ্লোর করা, নাকি কোনো একটা খামখেয়ালি একটা কল্পনার মধ্যে ভেসে যাওয়া। তো যেটা হচ্ছে তুমি একটু একদম প্রথমে ইনিশিয়ালি রেফার করছিলে, যে ফিলোসফি মানে একটা ইউজ আছে, একটা ব্যবহার আছে, মানে এমনটা নয় যে ফিলোসফি সবাই এমনি এমনি করছে। ওকে, যেটা হচ্ছে যে মানে ফিলোসফি কোনো ব্যবহার নেই, এটাকে টাকা পয়সাতে কনভার্ট করা যাচ্ছে না, বা এটা করে কি হবে, বা টাকা পাবো কি না, ঠিক আছে। তো সেই সেই জিনিসটা, যে ফিলোসফি অলওয়েজ আপনি যা কিছু করছেন, মানে যারা স্টুডেন্ট, যারা হচ্ছে টিচার্স, প্রফেসর, পলিটিশিয়ান, বা প্রত্যেকটা হিউম্যান বিং, সে যা কিছু করছে তার নিচে একটা ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট লুকিয়ে আছে। তার নিচে সবসময় একটা ফিলোসফি আছে। সেখান থেকে সেই জিনিসটা সে করছে, অথচ সে জানে সেটা সম্পর্কে, অথবা সে হয়তো জানে না। আইদার তার আনকনসিয়াসে আছে, অথবা তার কনসিয়াসে আছে। তো বেশিরভাগ আমাদের ফিলোসফি হচ্ছে আনকনসিয়াসেই থাকে। তো সেটাকে হচ্ছে এক্সপ্লোর করা, সেটাকে খুঁজে বের করা এবং জানা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফিলোসফি। বা এখানেই হচ্ছে তার ইউজ। মানে একটা ফিলোসফিক পয়েন্টকে আমি যদি চেঞ্জ করতে পারি, তাহলে আমার বাস্তব লাইফের অনেক কিছু পাল্টে যাবে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে আর কি। ওকে, তো এই বিষয়ে তোমার তোমার কি মতামত, বা তুমি কি বলতে চাও বলো? যে হুম। আসলে এখন তুমি যেটা বললা যে মানে ফিলোসফি আসলে এই মাঝখানের যে দ্বন্দ্ব, মানে যে দ্বন্দ্বগুলা আছে সেগুলাকে তোমার মানে গ্যাপটা কমায় আনে আর কি, বা গ্যাপটাকে একত্রিত করে বোঝার একটা প্রক্রিয়া। তো এই এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে আমাদের লাইফে অনেক ধরনের মতবাদ আছে, তারপর অনেক ধরনের সবকিছু আমরা পাইছি, কিন্তু আমাদের কাছে যেটা নাই সেটা হলো যে একসাথে সব জিনিসকে নিয়ে একটা মুক্তার মালা বানানো। হ্যাঁ, তো এই যে দর্শনের যে দৃষ্টিভঙ্গিগুলো আছে, দর্শন কি করে, তোমার নানা ধরনের যে দৃষ্টিভঙ্গিগুলো আছে এই সবগুলোকে একসাথে করে একত্রিত করে। যেমন দর্শনের তো ধর্মের ব্যাপারগুলাও কিন্তু আছে, ধর্ম আছে, অর্থনীতি, মনোবিজ্ঞান আছে, তারপরে তোমার বিজ্ঞানের বিষয়াদি আছে। হ্যাঁ, সমস্ত কিছুকে নিয়ে তার কিন্তু ভাবতে হয়, হুম, রাষ্ট্র নিয়েও তার ভাবতে হয়। একদম তো একদম। এই যে সবকিছুকে নিয়ে মাথা ব্যথা করা, সবকিছুকে নিয়ে মাথা ব্যথা করে সে আসলে কি করে, সবকিছুকে নিয়ে মাথা ব্যথা করে সে যেটা করে সেটা হলো যে সমস্ত দেখার দৃষ্টিভঙ্গিগুলোকে একসাথে জড়ো করা। যেমন আমি যদি একটা আয়নার উদাহরণ দিই, আয়নাগুলোর অনেকগুলো টুকরা আছে, ভাঙা আয়নার অনেকগুলো টুকরো টুকরো করে বিচ্ছিন্ন ছড়াই ছিটিয়ে গেছে। এখন ওইগুলোকে একত্রিত করে একটা জায়গায় যে রাখা, রাইখা যে পুরো জিনিসগুলোকে দেখা, এটা দেখার পরে যে জিনিসটা দাঁড়ায়, এইটা আসলে অ্যাকচুয়ালি দর্শন করে, যে একটা সামগ্রিক আকার দেওয়া, হুম, আকার দিয়ে জিনিসটাকে একটা সুস্থির পর্যায়ে নিয়ে আসা। এই অর্গানাইজেশন বা এই যে সাজানোর যে বিষয়টা, শৃঙ্খলার মাধ্যমে, এটা তোমার দর্শন অ্যাকচুয়ালি করে। আর তাছাড়া তোমার তো এর আগে তো আমরা আলাপ আলোচনা করলাম যে প্রশ্নের বিষয়টা, হুম, তারপরে কৌতূহল সৃষ্টি করা, ক্রিটিক্যাল থিঙ্কিং করা। হুম, হ্যাঁ, এই জিনিসগুলো দর্শন করে। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কি, আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং তো এখন দেখা যায় যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তো দেখি না, বেশিরভাগ মানুষের রিয়াকশন দেয়, জাজমেন্ট করে। তো দর্শন এখানে কি করে যে এক এক জনের দৃষ্টিভঙ্গি এক এক রকম দেখেই কিন্তু এখানে একটা ক্ল্যাশের সম্ভাবনা হয়। তো এখানে আমরা যখন ক্রিটিক্যালি দেখবো জিনিসটা, তখন উভয় দিকটাই আমরা দেখতে সমর্থ হই। যখন উভয় দিকটা দেখতে দেখতে সমর্থ হই, তখন দেখা যায় যে আমাদের ভিতরে যে সংঘাত গুলো আছে, হ্যাঁ, তো এইগুলা ধীরে ধীরে রিডিউস হয়। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, এই ব্যাপারগুলো তখন আহ, এই জায়গায় আর কি রোল প্লে করে। হুম, তো এই দ্বন্দ্বগুলা, তো দ্বন্দ্ব যেহেতু আছে, এটা তো এক অর্থে তো দর্শন তো অ্যাড্রেস করে যে দ্বন্দ্ব আছে। হুম, কিন্তু যখন আমরা এই যে ক্রিটিক্যালি থিঙ্কিং করতে পারতেছি, তখন দেখা যাইতেছে যে এই ব্যাপারগুলোকে আমরা আরো সুন্দরভাবে ম্যানেজ করতে পারতেছি। কেবলমাত্র নিজের দৃষ্টিভঙ্গি না, অন্যের দৃষ্টিভঙ্গিগুলো হ্যাঁ, আমরা আমলে, এই যে সবকিছুর দৃষ্টিভঙ্গিগুলোকে যে আমলে না, এটা নিয়ে যে একটা ওভারভিউ করা বা দেখা হুম, উপর থেকে, একটা বিগার পার্সপেক্টিভ থেকে দেখা, এইটাই হলো তোমার ধরো
তখন দেখা যায় যে আমরা একে অপরের প্রতি কিন্তু আর ওরকম জাজমেন্টাল হই না। হুম, আমরা খুব সাবধান, অ্যালার্ট থাকি। এই এই জিনিসগুলো তো কিন্তু ফিলোসফির একটা প্র্যাকটিক্যাল দিক। হুম, আর এটার কারণে দেখা যাবে যে ঝামেলা কম হয়, মানুষের ভিতরে সংঘাতটা কম হয়। হুম, এখন তুমি যত দর্শন মাইন্ডেড হবা বা যত দার্শনিক মাইন্ডেড হবা, তখন দেখবে যে এই ব্যাপারগুলো তুমি আরো একটা কোন একটা জিনিসের গভীর ভাবে প্রবেশ করা যায়, অ্যানালাইজ করা যায়, তারপর ওইটা নিয়ে ভাবা যায় একটা প্রবলেম, এবং ওইভাবে এটা করতে করতে কিন্তু একটা ওই প্রবলেমটা কাইন্ড অফ তোমার সলভ হয়ে যায়। হুম, So, আমার কাছে মনে হয় যে দর্শনের এখানে আরেকটা বিগেস্ট কাজ হইলো যে একটা হোলিস্টিক পার্সপেক্টিভ প্রদান করা সবকিছুর ক্ষেত্রে, সবকিছুকে একত্রিত করে একটা হোলিস্টিক পার্সপেক্টিভ প্রদান করা। যেমন অনেকগুলা মুক্তার পুঁতি আছে, ওই পুঁতিগুলোকে একসাথে জোড়া দিয়ে এটা মুক্তার বানাবা। এটাও তোমার দর্শনের একটা মেইন হুম, একটা ফিচার আমি যদি বলি। হুম, আর ধরো দর্শনের ক্ষেত্রে ধরো আমি বললাম যে তাত্ত্বিক দর্শন বলি, আর দর্শন কিন্তু দুইটা অ্যাসপেক্ট আছে। অনেকে যে যারা বলে যে হ্যাঁ দর্শনের কোনো প্র্যাকটিক্যাল ব্যবহার নাই, হুম, তারপর দর্শন দিয়ে আসলে কি হয় এটা নিয়ে যারা বলে, তাদেরকে আমি এটা বলতে চাই যে দর্শনের কিন্তু দুইটা মানে সেকশন। একটা হলো থিওরিটিক্যাল দিক আর একটা হলো প্র্যাকটিক্যাল দিক, মানে অ্যাপ্লাইড, আর একটা হলো থিওরিটিক্যাল। হুম, তো থিওরিটিক্যাল জিনিসগুলো দিয়ে আহ, অনেক যেই সমস্যাগুলো আছে ওইগুলাকে সে অ্যাড্রেস করবে বা থিওরি দিয়ে চিন্তা ভাবনা করবে। তারপর ওটা যখন প্র্যাকটিসে আসবে, প্র্যাকটিসে এসে তখন ওটা অ্যাপ্লাইয়ের পর্যায়ে কিন্তু চলে চলে আসবে। তা আমার মনে হয় যে সায়েন্সের ক্ষেত্রে তোমার আছে, তুমি ম্যাথামেটিক্স নিয়ে পড়ছো, তো তোমার ওইখানেও কিন্তু ওই যে একটা থিওরিটিক্যাল বিষয় থাকে, আর একটা আছে অ্যাপ্লাইড ব্যাপারগুলো থাকে। তো ফিজিক্সের ক্ষেত্রেও তাই, থিওরিটিক্যাল ফিজিক্স তারপর অ্যাপ্লাইড ফিজিক্স। হুম, 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 হ্যাঁ, তো এখন কথা হলো যে অ্যাপ্লাইড ফিজিক্স ছাড়া মানে থিওরিটিক্যাল ফিজিক্স ছাড়া কি তোমার অ্যাপ্লাইড ফিজিক্স হওয়া সম্ভব ছিল কিনা? ওটা না, তো না, ছিল না। হুম, আগে তো তোমার ওই থিওরি নিয়ে তো চিন্তা করতে হবে, তার মানে তুমি এটাকে অ্যাপ্লাইড করবা। হ্যাঁ, তো এইভাবেই আসলে ব্যাপারগুলো তোমার আহ কাজ করে। তো সবকিছুরই প্র্যাকটিক্যাল ব্যবহার আছে। আমরা যে অতিমাত্রায় প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল করি, এটার পিছনে কারণ হলো যে আহ আমাদের প্যারাডাইম গুলো হলো পুরো ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে। মানে এই যে ম্যাটেরিয়ালিস্টিক প্যারাডাইম বললাম না, হুম, যে বস্তুবাদী ব্যাপারগুলো বললাম, হুম, তো এটাও কিন্তু তোমার ওই ফিলোসফির কিন্তু টার্ম, yes, yes, ম্যাটেরিয়ালিজম। তারপরে তোমার কি প্রয়োগবাদ, প্রয়োগবাদ হুম, যেটাকে বলে, হুম, হুম, ম্যাটেরিয়ালিজম তো তোমার আর কি বস্তুবাদের ইয়েতে পড়ে। আর হুম। তোমার প্রয়োগবাদ আছে একটা, প্রয়োগবাদ তো বলতে ওইটাও তোমার এই যে এইরকম কোন? সেকশনে চলে আসে। তো এইগুলো তো তোমার দর্শনের কিন্তু টার্ম এক একটা। আচ্ছা, হ্যাঁ, যে ইন্টেলিজেন্স আছে, প্রয়োগবাদ নামের ওটা প্রয়োগবাদ বলতে কি ওটাগুলো তোমার আমি? হলো প্রাগম্যাটিজম, আচ্ছা, প্র্যাগমেটিজম, প্র্যাগমেটিজম। যেটা কাজে লাগবে। হ্যাঁ, 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 প্রয়োগবাদ হলো ইউটিলিটেরিয়ানিজম, তোমার প্র্যাগমেটিজম, হ্যাঁ। pragmatism। হুম, তো হুম, এটা তোমার কাজে, হ্যাঁ, যেটা তোমার কাজে লাগতেছে হুম, ওটাই সত্য, হুম, ওটাই আসল। আর যেগুলো তোমার কাজের না, হুম, বা যে এই যে মানে এইসব কি বলে মেটাফিজিক্যাল ও অতিতাত্ত্বিক কথাবার্তা, এগুলো দিয়ে তো আসলে পেটের ভাত জোটে না বা কোনো আমাদের কোনো কাজ হয় না। তো ওইগুলা বাদ, ওইগুলা কোনো কিছু হয় না। যেটা কাজের, যেটা মানুষের জীবনে অ্যাকচুয়ালি তুমি ভূমিকা কি রাখে। মেটাফিজিক্সে ইন্টারেস্ট রাখো না তুমি? মানে তোমার ব্যক্তিগত বলছি, মানে অনেকের ধারণা আছে মেটাফিজিক্স ইম্পর্টেন্ট না। আমি এটা ফার্মলি বিলিভ করি ইম্পর্টেন্ট, বাট তোমার কি মনে হয় মানে মেটাফিজিক্স, এপিস্টেমোলজি হ্যাঁ, এগুলো তো আমার অ্যাবস্ট্রাক্ট? কাছে মনে হয়, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট জিনিস, আমার আমার কাছে অ্যাবস্ট্রাক্ট জিনিস সবসময় ভালো লাগে। তো ইয়েস, তাই না? আর মেটাফিজিক্স এর গুরুত্ব, মেটাফিজিক্স এর গুরুত্ব আমি মনে করি যে আহ, মানে বেশিরভাগ মানুষের যে জীবনযাপন সেটা হলো মানুষ আগে আম, ওই পেটের দিকে চিন্তা করে, মানে খাওয়া পড়া দিয়ে, মানে বস্তু থেকে সে ওই বস্তুর ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করে। হুম, কিন্তু জিনিসটা আসলে উল্টা, আগে ওই বস্তুর ঊর্ধ্বেই ওইটা প্রাইম জিনিস, তারপরে তোমার ধীরে ধীরে এই জিনিসটা আর কি হয়। মানে বেশিরভাগ মানুষ আর কি টপ থেকে তোমার বটমের দিকে, মানে কি বলে আর কি বটম থেকে টপের দিকে যায়। হুম। হ্যাঁ, কিন্তু আমার যে অ্যাপ্রোচ বা আমি যে দিকে চিন্তা করি এক্স্যাক্টলি, এইটা হচ্ছে সেটা আমার সেম সেম একদম। টপ থেকে বটমের দিকে যাওয়ার চেষ্টা করি। একদম, হ্যাঁ, একদম, একদম। এভলিউশন করে, আমি আর কি ইনভলিউশনে বিশ্বাসী। আচ্ছা। হ্যাঁ, ইনভলিউশনের নামে একটা বিষয় আছে যে যেটা তোমার শুরুই হবে ওটা আসলে টপ থেকে, তারপরে তোমার ধীরে ধীরে তারপরে ধীরে ধীরে ওটা বাস্তব। বটমের দিকে। এবার So, এখানে তোমার যেটা তুমি বললে যে মানে দ্যার ইজ নাথিং, মানে নন ফিলোসফি, মানে নন ফিলোসফি, মানে ফিলোসফি নয় এমন জিনিস, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিলোসফির একটা সাব ক্যাটাগরি। মানে এভরিথিং কামস আন্ডার হ্যাঁ, ফিলোসফি। সেটাই। হ্যাঁ, মানে নন ফিলোসফি আচ্ছা, ইজ সাব ক্যাটাগরি অফ ফিলোসফি, আমরা এরকম ভাবে ভাবতে পারি। ঠিক আছে, মানে ইটস নট আউটসাইড অফ ফিলোসফি।
যেমন ফর এক্সাম্পল একটা খুব একটা পপুলার উদাহরণ মনে পড়লো, শাহরুখ খানের একটা খুব ফেমাস একটা ডায়লগ আছে যে ফার্স্ট মানে একজন ইন্টারভিউ হচ্ছিল একটা, তো সেখানে শাহরুখ খান বলে যে, শাহরুখ খান বারবার টাকার কথা বলে যে আমাদের টাকা রোজগার করতে হবে, টাকা ছাড়া পেটের ভাত না থাকলে তখন সমস্ত দর্শন কোনো কিছুই কাজে লাগবে না। তো তখন অন্য একজন রিপোর্টার শাহরুখ খানকে বলে যে আপনি লাস্ট 5-7 মিনিটে 3-4 বার টাকার কথা বলেছেন, ঠিক আছে? তো শাহরুখ খান বলে যে একদম, আমি একদম এটার সাথে এগ্রি করি যে মানে ফার্স্ট বিকেম রিচ দেন বিকেম এ ফিলোসফার, মানে প্রথমে টাকা রোজগার করো, বড়লোক হও, তারপর তুমি ফিলোসফি প্র্যাকটিস করো। কিন্তু এই জিনিসটাকে অনেকে মনে করে যে এটা একটা অ্যান্টি ফিলোসফি। অ্যান্টি ফিলোসফি মানে হচ্ছে ফিলোসফির নেগেশনে চলছে, যে ফিলোসফির এখন দরকার নেই, আগে টাকা পয়সা রোজগার করে নিই, আগে সবকিছু করে নিই, তারপর আমি ফিলোসফি করব। কিন্তু এই যে আইডিয়াটা, এই যে পয়েন্টটা, ইট ইজ ইন ইটসেলফ এ ফিলোসফিক্যাল পজিশন। এটা একটা ফিলোসফিক্যাল পজিশন একটা, যে মানে মানে আগে আমি টাকা রোজগার করবো, তারপর আমি ফিলোসফি প্র্যাকটিস করবো বা ইন্টেলেকচুয়াল জিনিস প্র্যাকটিস করবো। বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফিলোসফিক আইডিয়া। যেমন ফর এক্সাম্পল, কেউ ধরো যদি ভোট না দিতে যায়, ঠিক আছে, অনেকে থাকে যারা হচ্ছে না, আমি ভাই পলিটিক্স এর মধ্যে নেই, আমার পলিটিক্স দরকার নেই, আমি সব জানতে চাই না, সব অনেক বাজে জিনিস হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মানে নট ডুইং পলিটিক্স ইজ অলসো এ পলিটিক্যাল পজিশন। মানে যে ভোট দিতে হ্যাঁ, যাচ্ছে এখন না, এটা- তার তার ভোটটা কিন্তু মানে কাউন্ট হোক, মানে এমনটা নয় যে তার মানে সে পলিটিক্স এর বাইরে আছে, না। মানে তুমি এক্সিস্ট করো, মানে ইউ আর দ্য পার্ট, ইউ আর এ পলিটিক্যাল প্রপার্টি। কেউ যদি ভাবে যে আমি পলিটিক্সে ইনঅ্যাক্টিভ হয়ে আছি, মানে পলিটিক্যাল ইনঅ্যাক্টিভিটি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিটি। মানে কিছু না করা, ভোট না দেওয়া বা কোনো কিছুতে না কথা বলা, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ না রাখা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লেভারেজ দিচ্ছে অন্য পয়েন্ট অফ ভিউ গুলোকে, ঠিক আছে? মানে হ্যাঁ, সেটাই তো, ইন দ্যাট সেন্স মানে অ্যান্টি ফিলোসফি ইজ অলসো এ ফিলোসফিক্যাল পজিশন। এবং লাস্ট, যদি আমরা 20th সেঞ্চুরি দেখি, তাহলে আমরা এরকম দেখতে পাবো দেয়ার ইজ এ হিউজ ওয়েভ অফ অ্যান্টি ফিলোসফি, মানে হেগেলের পর, মানে কান্ট, হেগেল, তারপর হচ্ছে মানে এরা সব আসার পর, মার্কসের পর নিৎজে, এদের এদের যে আইডিয়ালিজমের ফেসটা চলে যাওয়ার পর থেকে, এই যে গেলুজ বলে একজন ফিলোসফার আছে, তারপর হচ্ছে মানে যারা আর কি তোমার অ্যানালিটিক্যাল ফিলোসফি, মানে ফিলোসফির দুটো ব্রাঞ্চ যে আছে, একটা হচ্ছে তোমার কন্টিনেন্টাল ফিলোসফি, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল ফিলোসফি। অ্যানালিটিক্যাল ফিলোসফিতে তোমার ছোট্ট ছোট্ট স্পেসিফিক প্রবলেমসগুলোকে সলভ করার চেষ্টা করে, একটা জিনিসকে মানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে, সলিউশন করার চেষ্টা করে। এবং অ্যানালিটিক্যাল ফিলোসফি সবসময় সায়েন্সকে সাপোর্ট করে, লজিককে সাপোর্ট করে, র্যাশনালিজমকে সাপোর্ট করে। অ্যানালিটিক্যাল ফিলোসফিতে ল্যাঙ্গুয়েজের বিরাট বড় ভূমিকা আছে। কিন্তু কন্টিনেন্টাল ফিলোসফি হচ্ছে পুরো মানে অন্যরকম, হিউজ, মানে আই এম ফ্যান অফ কন্টিনেন্টাল ফিলোসফি। কন্টিনেন্টাল ফিলোসফি হচ্ছে যেমন হেগেল, তারপর হচ্ছে এরা সবাই কন্টিনেন্টাল ফিলোসফির মধ্যে পড়ে, ঠিক আছে? হেগেল, মার্কস, নিৎজে। কন্টিনেন্টাল ফিলোসফি হচ্ছে মানে ইটস অ্যাপ্লিকেশন অফ দ্য হিস্টোরিসিজম, ঠিক আছে? মানে কোনো একটা জিনিস, যে কোনো একটা জিনিস, ধরি যদি একটা রাবার যদি আমি ভাবি, তাহলে রাবারটা কোন কোম্পানিতে তৈরি হয়েছে, সেখানে কতজন শ্রমিক ছিল, তারপর তারা কি করে, মানে তার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক তেমনই যে কোনো জিনিসের একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সেই হিস্টোরিসিজমটা অ্যাপ্লাই করা, এটা হচ্ছে কন্টিনেন্টাল ফিলোসফির কাজ। প্লাস তুমি একটু আগে যেটা বলছিলে যে একটা হোলিস্টিক ভিউ দেওয়া, কন্টিনেন্টাল ফিলোসফি হচ্ছে ঠিক সেই কাজটা, মানে কন্টিনেন্টাল ফিলোসফিতে এটাকে অনেক বেশি অ্যাপ্রোচ করা হয়, যে মানে একটা বড় বড় হিস্টোরিক্যাল চাঙ্ক, মানে লাস্ট 10 বছরে কি হয়েছে সেটা নয়, বরঞ্চ লাস্ট 100 বছর, লাস্ট 500 বছর, 1000 বছর, 5000 বছর, ঠিক আছে, সেখানে কি কি ঘটনা ঘটছে, সে কিভাবে হিস্ট্রি আনফোল্ড হচ্ছে, সেই জিনিসটার একটা টোটাল একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা, ঠিক আছে? মানে মানে এটা এটা মানে টোটাল লাইফটা কি বা টোটাল রিয়েলিটিটা অ্যাকচুয়ালি কি, সেই আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করা, সেটা হচ্ছে কন্টিনেন্টাল ফিলোসফির কাজ। যার ফলে অনেকে কন্টিনেন্টাল ফিলোসফিকে মানে ইসলাম সবার মাথার উপর দিয়ে চলে যায়, মানে বুঝতে পারে না অ্যাকচুয়ালি কি হচ্ছে। মানে হেগেলের যেমন রাইটিং এ বা হচ্ছে কি বলে বিভিন্ন জায়গায়, যে হেগেল কি বলছে কিছুই বোঝা যাচ্ছে না, মানে একবার সায়েন্স ফিকশন থেকে এক্সাম্পল দিচ্ছে, হিস্ট্রি থেকে বলছে, পলিটিক্স থেকে, মানে বিভিন্ন ডাইভার্স সাবজেক্টকে একসঙ্গে নিয়ে এনে কোথা থেকে কি উদাহরণ দিয়ে কি একটা দেখানোর চেষ্টা করতে, সেটা বোঝাই যাচ্ছে না। বাট অন দ্য আদার হ্যান্ড, অ্যানালিটিক্যাল ফিলোসফারে কি করে, একটা পার্টিকুলার জিনিস, যেমন ফর এক্সাম্পল বার্টন রাসেল, 1950 আই থিঙ্ক নোবেল লরিয়েট, লিটারেচারে মোস্ট প্রবাবলি, লিটারেচার, মোস্ট প্রবাবলি লিটারেচারে, হ্যাঁ, নোবেল প্রাইজ উইনার। উনি ম্যাথামেটিশিয়ান, আবার লিটারারি ক্রিটিক, আবার হচ্ছে ফিলোসফারও ছিলেন। তো উনি যেমন অ্যানালিটিক্যাল ফিলোসফার ছিল, ঠিক আছে? তো ওরা হচ্ছে মানে এদেরকে খুব একটা বেশি পছন্দ করে না, এরা এদেরকে পাত্তা দেয় না, ঠিক আছে? কারণ কন্টিনেন্টাল হুম, ফিলোসফি, কন্টিনেন্টাল ফিলোসফি হচ্ছে মানে এটা শুধুমাত্র হিস্টোরিসিজমকে অ্যাপ্লাই করে এমনটা নয়। মানে কন্টিনেন্টাল ফিলোসফি যেমন ফেনোমেনোলজি বা মেটাফিজিক্স, এপিস্টোমোলজি, এগুলোর সাথে ডিল করে। যেমন হোয়াট ইজ নলেজ, তুমি যেটা বলছিলে, যে আমরা কি করে বুঝবো কোনটা নলেজ আর কোনটা হচ্ছে নলেজ নয়, মানে কোনটা বাস্তব, কোনটা বাস্তব নয়, ড্রিম আর রিয়েলিটি, ফ্যান্টাসি আর রিয়েলিটির মধ্যে যে ডিফারেন্সটা। কিন্তু মানে মানে এই এই যে প্রশ্নটা, এটা হচ্ছে একটা মানে ফিলোসফিক কোশ্চেন আর কি। এবার ফিলোসফির মধ্যে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিংলি, সেটা হচ্ছে লাইক
মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, ফেনোমেনোলজি, এই সমস্ত জিনিস তো আছেই। কিন্তু ফিলোসফির আরো একটা যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে ফিলোসফি অন্যান্য সাবজেক্টের মানে বেসিসটা, মানে ফাউন্ডেশনটা বা ভিতটা তৈরি করে অ্যাকচুয়ালি ফিলোসফি। তো সেই জন্য আমরা অনেক সাবজেক্ট দেখি ফিলোসফির, মানে ফিলোসফির মধ্যে অনেকগুলো অংশ থাকে, যে ফিলোসফি অফ হিস্ট্রি, ফিলোসফি অফ এথিক্স, ফিলোসফি অফ মাইন্ড, ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ, ফিলোসফি অফ ম্যাথামেটিক্স। কিন্তু আমরা এরকম কোনো সাবজেক্ট দেখি না যে হচ্ছে ম্যাথামেটিক্স অফ ফিলোসফি। ম্যাথামেটিক্স অফ ফিলোসফি বলে কোনো সাবজেক্ট হয় না, এটা টার্ম হতে পারে। বা হচ্ছে ফিলোসফি অফ সিনেমা, এখন তো সিনেমার ফিলোসফি আছে, অ্যাটোর থিওরি, তারপর আরো ইত্যাদি ইত্যাদি আছে ফিলোসফি, মানে সিনেমা। কিন্তু সিনেমা অফ ফিলোসফি বলে কিছু হয় না। সিনেমা অফ ফিলোসফি বলে একটা শব্দ হতে পারে, আমরা হয়তো ব্যবহার করতে পারি, একটা সিনেমা দেখালাম যেখানে তো কিছু ফিলোসফিক বিষয় টিষয় আছে, কিন্তু আলাদা কোনো সাবজেক্ট নেই। কিন্তু ফিলোসফি অফ সিনেমা একটা সাবজেক্ট আছে। তো ফিলোসফি ইজ নট ডিফাইন্ড বাই ইটস সাবজেক্ট ম্যাটার, বাট ইট ইজ ডিফাইন্ড বাই ইটস প্রসেস। মানে সায়েন্স যখন কাজ করছে তখন সায়েন্স কতগুলো জিনিসকে ধরে নিচ্ছে, লজিক, রিজন, বা হচ্ছে কতগুলো অ্যাজাম্পশন আছে, একটা প্রসেস আছে। যেমন কোন একটা জিনিসকে যদি সায়েন্সের হাতে ফিজিক্সের হাতে দেওয়া হয় তখন তার একটা বিষয় আছে, যেমন হচ্ছে ম্যাটার, অ্যাটম ইত্যাদি বস্তু, সেগুলোকে একটা প্রসেসের সাহায্যে সে এক্সপেরিমেন্ট করে। প্রক্রিয়া আছে। হ্যাঁ, প্রক্রিয়া আছে। বায়োলজিতে কি, সে তার একটা সাবজেক্ট ম্যাটার আছে, তার একটা প্রসেস আছে। বায়োলজির সাবজেক্ট ম্যাটার কি, আমাদের বডি, তারপর হচ্ছে উদ্ভিদ ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফিজিক্সের সাবজেক্ট ম্যাটার বডি বা উদ্ভিদ এগুলো নয়। ফিজিক্স হচ্ছে অন্য বিষয় নিয়ে ডিল করে, বায়োলজি অন্য বিষয় নিয়ে, ম্যাথসের সাবজেক্ট ম্যাটার আলাদা। কিন্তু এই সাবজেক্ট ম্যাটার যেমন আছে প্রত্যেকটা সাবজেক্টের, বায়োলজির যেমন একটা আছে, ম্যাথসের একটা সাবজেক্ট ম্যাটার আছে, ফিজিক্সের একটা আছে, কিন্তু ফিলোসফির এরকম কোনো সাবজেক্ট ম্যাটার নেই। কারণ ফিলোসফি তো সাবজেক্ট ম্যাটার নিয়েই নয়, ফিলোসফি হচ্ছে যে প্রসেসটা যেটা ইউজ করছে সায়েন্স বিভিন্ন, তার মানে অ্যাটমকে স্প্লিট করার সময়, চাঁদে পৌঁছানোর সময়, বা কোনো বিভিন্ন জিনিস করার সময়, বায়োলজির মধ্যে বিভিন্ন তার কিছু অ্যাসাম্পশন আছে, কিছু প্রসেস আছে। সেই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে ইনভার্সলি ইন্ট্রোস্পেক্ট করা, তার মধ্যেকার ফ্লট দেখা, তার অরিজিনেশনকে খুঁজে বের করা, উল্টো পথে হাঁটা, সেটা হচ্ছে ফিলোসফির কাজ। এই জন্য ফিলোসফি অফ বায়োলজি, ফিলোসফি অফ হিস্ট্রি, ফিলোসফি অফ ম্যাথস, ফিলোসফি অফ মানে হাজারখানা হ্যাঁ, ফিলোসফি, এবং যেখান থেকে এই জন্য অ্যাকচুয়ালি ফিলোসফি সেই টোটাল পয়েন্ট অফ ভিউটা প্রোভাইড করতে পারে অ্যাকচুয়ালি। এটা বলা যায় যে সমস্ত সাবজেক্টের যেখান থেকে শেষ, ফিলোসফির যাত্রা ওখান একদম থেকে শুরু একদম, আসলে। ইয়েস ইয়েস। সবকিছু অনুসন্ধান করে তারা কি করবে, ডেটা, মানে তারা সবকিছু থেকে ডেটা গুলা জমা করবে এক জায়গায়। ফিলোসফির কাজ হলো ওই ডেটা গুলো দিয়ে একটা, মানে সুসংহত একটা সমন্বিত একটা ভিউ হুম দাঁড় করানো, হুম এবং ওখান থেকে আর কি তার পরবর্তী যাত্রাটা শুরু করা, যে হুম আচ্ছা ঠিক আছে এখন এইগুলো দিয়ে আসলে কি করা যায় ব্যাপারগুলো। তো এখান থেকে ধরা যায় যে ফিলোসফি হলো মানে অনেকটাই তোমার ওপেন ফিল্ড, এখানে যে কোনো কিছু ইয়েস। সম্ভব হইতে পারে। ওপেন ফিল্ড থেকে এটা খুব রিস্কি এবং কমপ্লেক্স, এবং অনেক বলা যায় যে আহ সবার দ্বারা আসলে ওই যে ওই যাত্রাটা করা সম্ভব হয় না, কারণ একটা ওপেন ফিল্ড দিয়ে কিন্তু অসংখ্য, মানে অসীম সম্ভাবনার দিকে মুভ করা যায়। হুম হুম যেমন আমি যদি একজন বায়োলজিস্ট হই, তাহলে কিন্তু আমার যে বাউন্ডারিটা, আমার বাউন্ডারি কিন্তু কিন্তু খুব সীমিত, এবং আমি জানি যে আমার এই প্রসেস অনুযায়ী আমার হুম এই ব্যাপারগুলো করতে হবে। কিন্তু ফিলোসফিতে মানে পুরো বিশাল সমুদ্র, মানে আমি যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো জায়গায় আমি মানে বিচরণ করতে পারি, যে কোনো জায়গায় নিয়ে মিলে আমি একটা কিছু আহ দাঁড় করাইতে পারি, বা ওই ব্যাপারগুলো নিয়ে ভাবতে পারি, বা ওখান থেকে কোনো একটা বিষয় আমি মানে ডিসকভার করে ফেলতে পারি, হুম মানে নতুন একটা আইডিয়া, নতুন একটার জন্ম দিয়ে ফেলতে পারি, নতুন আইডিয়া। আর আমি যদি তোমার তোমার ধরো আলবার্ট আইনস্টাইনের যে মাঝে মাঝে সে যে E=mc² যে এটা তো যে একটা থট এক্সপেরিমেন্ট যে করছে, আমার কাছে তোমরা ওইটি তো কাইন্ড অফ ফিলোসফিক্যাল লাগে, কারণ সে যে থট এক্সপেরিমেন্ট করছে, এই জিনিসটা তো মানে ওই ধরনের চিন্তার লেভেল ছাড়া তো সম্ভব না। না। তো অনেক ফিলোসফাররাও তো দেখা যায় যে তোমার ওই রকম আহ কি বলে, যে নানা ধরনের থট এক্সপেরিমেন্ট করে, যে আচ্ছা এটা এমন হলে কেমন হয় বা অমন হলে কেমন হয়। হুম তো এইভাবে থট এক্সপেরিমেন্ট করে ঘুরে কিন্তু তোমার নানা ধরনের জায়গায় তারা পৌঁছায় যায়, হঠাৎ করে একটা আইডিয়া তাদের মাথার ভিতরে এসে ক্র্যাক করে। হুম ওই আইডিয়া মানে আসার পরে দেখা যায় যে পুরা ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ হয়ে যায়। change হয়ে গেছে। তা so, মানে এইটাই হলো আসলে ফিলোসফির একটা মজা, যে তুমি একদম মানে ক্যানভাসের বাইরে যেয়ে তুমি জিনিসগুলো ভাবতে পারতেছো, চিন্তা ভাবনা হুম। করতেছো, যেটা অন্যভাবে আসলে দেখা সম্ভব না, বা কেউ ফিলোসফি। কল্পনাও করতে পারে না। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে ফিলোসফি এই দিক দিয়ে একটা দুঃসাহসিক অভিযাত্রা, এবং যারা এটা নিয়ে কাজ করে আসলে তারা আসলেই আসলে মানে ওই সম্মান পাওয়ার যোগ্য। কারণ
সাধারণ ভাবে সাধারণ মস্তিষ্ক আসলে ওই ধরনের ইয়েতে তোমার Yes. যেতে পারে। Yes. হ্যাঁ, এটা তো এটাকে তারপরে দেখো, একটা মজার জিনিস আছে, লোকায়ত দর্শন বলে কিন্তু একটা দর্শন আছে। হ্যাঁ তো হ্যাঁ, কি কি একটা হলো বলুন। একাডেমিক দর্শন, হ্যাঁ। আর একটা হলো তোমার লোকায়ত দর্শন, যে হুম সাধারণ মানুষ যেভাবে চিন্তা হুম ভাবনা হুম করে হুম ওইটাও ইনক্লুডেড, হুম যে হুম সাধারণ মানুষ আসলে কিভাবে তার বাস্তবতাকে দেখতেছে, হুম বা কিভাবে তাদের চালচলন, বা কিভাবে সে রিয়াক্ট করতেছে এই বাস্তবতার প্রতি, এই পুরো গোটা রিয়েলিটির প্রতি, তাদের রিয়াকশন, তাদের চিন্তা ভাবনা, তারা কোন প্রসেসে যাইতেছে, তাদের সংস্কৃতি, তারা আচার ব্যবহার, এগুলো নিয়ে তারা ভাবতেছে। তো এইগুলোকে তারা লোকায়ত দর্শনে ইনক্লুড করে ফেলছে। হুম 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 হুম। তো এই জিনিসটাও বেশ ইন্টারেস্টিং, মানে কোনো কিছু বাদ দেওয়া না, মানে এইখানে অ্যাড করার অনেক এলিমেন্টস আছে, অনেক মানে অনেক যত কিছু কিছু আছে। আসবে করা যাবে। তারপর ফিলোসফি অফ সায়েন্স আছে, হ্যাঁ, সায়েন্সের কোন সমালোচনা কিন্তু এই ফিলোসফি করে, ঠিক আছে, যে এক্স্যাক্টলি, একদম একদম। তার কি কি দিক আছে। এবার এই মানে এটা তো অবভিয়াসলি মানে সায়েন্সের ফিলোসফির মধ্যে সায়েন্সের ক্রিটিক আছে অ্যাকচুয়ালি, যে আমাদের অনেক এখন অনেক ধারণা আছে না যে টু ডেভেলপমেন্ট উই উইল অ্যাচিভ সামথিং। মানে এই যে হিস্ট্রি ডেভেলপ হচ্ছে, ডেভেলপ হতে হতে আমরা উন্নত হতে হতে আমরা কিছু জিনিস একটু অ্যাচিভ করছি, ঠিক আছে, কিছু জিনিস আমরা পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি মানে কন্টিনেন্টাল ফিলোসফি যদি আমি একদম ফান্ডামেন্টাল লেভেলে মানে আইডিয়ালিজমের যদি আমি যাই, তাহলে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি এরকম মনে করা হয় না যে অ্যাকচুয়ালি আমরা মানে ডেভেলপমেন্ট ইজ মেবি ইটস এ ইলিউশন, মেবি অ্যাকচুয়ালি আমরা কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না হিস্টোরিক্যাল লেভেলে যে ডেভেলপমেন্ট ভাবছি, কিন্তু আমাদের ফান্ডামেন্টাল যে হিউম্যান নেচার সেটা কি অ্যাকচুয়ালি সেম আছে নাকি নেই। সো দিস আর ফিলোসফিক ডিলেমা বা ফিলোসফিক কনফিউশন। এবার এখানে তোমার অনেক অনেক দেয়ার আর লটস অফ থিংস টু টক অ্যাবাউট উড। কন্টিনেন্টাল ফিলোসফি একটা দিক থেকে সায়েন্সের থেকে মানে সায়েন্সকে মানে কি বলবো, সায়েন্সের যে লিমিটেশন আছে সেটা কন্টিনেন্টাল ফিলোসফি একসেপ্ট করে, সেটা সে বলে যে অ্যাকচুয়ালি সায়েন্সের দ্বারা বা থ্রু ডেভেলপমেন্টের দ্বারা আমরা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল কিছু অ্যাচিভ করতে পারবো না। এবং আমিও অ্যাকচুয়ালি বলতে গেলে একটা পয়েন্টে এই জিনিসটাতে বিলিভ করি, যদিও এখন সিচুয়েশনটা অনেকটা পাল্টাচ্ছে সায়েন্সে, মানে রিসেন্ট যে সমস্ত এক্সপেরিমেন্টগুলো হচ্ছে। সো কিন্তু তোমার অ্যানালিটিক্যাল যে ফিলোসফি তারা হচ্ছে বলে যে না, সায়েন্সের থ্রুতে পসিবল আমরা পার্টিকুলার স্পেসিফিক প্রবলেম সলভ করে করে আমরা জিনিসটাকে ইমপ্রুভ করতে পারি। ওকে, এবার এখানে আরেকটা জিনিস আমি মেনশন করবো, যেটা হচ্ছে ইউটিলিটি অফ ফিলোসফি, মানে ফিলোসফির ব্যবহার কি। ফিলোসফি আমাদের অনেকে যে প্রশ্নটা থাকে, যারা দেখছে ভিডিওটা, যারা দর্শক আছে, ঠিক আছে, অনেকেই আমাকে জিজ্ঞেস ফিলোসফি করে কি হবে, ওসব তো জাস্ট এমনি বসে বসে ভাবা, চিন্তা করা, মানে মানে তোমার কাজ কি হচ্ছে, মানে তোমার অ্যাকচুয়াল জিনিসটা কি হচ্ছে। তো এটা যদি অ্যান্সার দিতে হয় আমাকে বলতে হবে যে অ্যাকচুয়ালি ইউনো কোনো কাজ কোনো চিন্তা ছাড়া অ্যাকচুয়ালি পসিবল না, মানে অল দ্য থিং। আমি একটা সিম্পল একটা একদম খুব সহজ উদাহরণ দিচ্ছি, যেমন ধরো যে কেউ একটা কাজ, কেউ একটা ধরো একটা ব্যবসা করলো, একটা বিজনেস করলো, বা কেউ একটা কোনো একটা কিছু প্রজেক্ট করলো, কোনো একটা স্কুলে এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিল, সে হয়তো ফেল হলো লাইফ, সেটা পারলো না, এক্সিকিউট হলো না, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়, ঠিক আছে, মানে বেশিরভাগ মানুষ বেশিরভাগ সময় বেশিরভাগ তাদের লাইফে ফেলই হয় অ্যাকচুয়ালি। তো এবার তারপরে সেটা নতুন একটা জিনিস স্টার্ট করবে এখান থেকে, আবার নতুন তার একটা নেক্সট বিজনেস প্ল্যান হোক বা নতুন একটা প্রজেক্ট হোক। এবার এই দুটোর মাঝখানে সে কি করে, সেলফ রিফ্লেক্ট করে, মানে সে চিন্তা করে, সে ভাবে যে অ্যাকচুয়ালি আমি কেন এই পরীক্ষাতে আমার রেজাল্ট ভালো হয়নি, ঠিক আছে, আমি কি বেশি ভালো করে পড়িনি, নাকি আমি পড়েছিলাম কিন্তু পরীক্ষার হলে ডেলিভারি করতে পারিনি, বা আমি বিজনেস করেছিলাম কেন ব্যর্থ হয়েছি, কোথায় মার্কেটিং এ ভুল ছিল, ইত্যাদি ইত্যাদি, সব হাবি যাবি। তো এটা যে সেলফ রিফ্লেকশন, সে যে চিন্তা করে সেলফ রিফ্লেকশন, সেটা ডিফাইন করছে তার নেক্সট যে প্রজেক্টটা হবে, নেক্সট যে কাজটা হবে, তার ডিরেকশনটা কোন দিকে হবে, সেটা কোন মানে কোন ডিরেকশনে যাবে, সেটা কত দূর পর্যন্ত সে ধরে রাখতে পারবে, সেটা ডিপেন্ড করছে সেই কাজটার উপরে না, তার আগে যে সেলফ রিফ্লেক্ট করে সে কতটা জিনিস মানে কতটা জিনিস আবিষ্কার করছে তার উপরে। ওই যে রিফ্লেকশন সেটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ এ ফিলোসফিক্যাল ইন্ট্রোস্পেকশন ইনটু আওয়ার ওন সেলফ, ইনটু আওয়ার ওন লাইফ, যে অ্যাকচুয়ালি আমরা খুঁজে বার করার চেষ্টা করছি আমরা কি ভুল করেছি, যেটা প্রশ্ন করছি আমরা। আচ্ছা, আমি যে তিনটে জিনিস ভুল করেছিলাম আগের বার, কিন্তু এটা ছাড়া কি আমি আরো কোনো ভুল করেছিলাম, ঠিক আছে, অর্থাৎ এমন একটা আমি এমন একটা আরো কোনো ভুল করেছিলাম, আমি এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম যেটা একটা ওপেনিং দিচ্ছে আমাকে নতুন আরো কতগুলো ভুল, যেটা আমার এতক্ষণ মাথায় ছিল না, কিন্তু এখান থেকে একটা ওপেনিং থেকে নতুন ভুলগুলো আমার মাথায় বা সেই থটস গুলো উঠে আসবে, আমার প্রি কনসাস থেকে বা সাবকনসাস থেকে উঠে আসবে। তো সেটা হচ্ছে কি, সেই যে জিনিসটা আমি ইনক্লুড করছি, যে রিফ্লেক্ট করছি আমি, সেটা আমার ডিফাইন করছে আমার অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিকে। তো এরকম আমরা মনে হুম করি যে থটস হচ্ছে লাইক, মানে যেমন আমরা সবাই মনে করি কি মানে কাজ করছে সেখান থেকে থটস আসছে, কিন্তু অ্যাকচুয়ালি থটস থেকে কাজ আসছে, মানে আমাদের রিফ্লেকশন থেকে অ্যাকচুয়ালি আমাদের কাজ বা অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে। তো আমরা যে কাজই করছি না কেন, যাই করি না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার, পলিটিশিয়ান, আর্টিস্ট, পেইন্টার, হিস্টোরিয়ান, হোয়াট এভার, মানে একজন নর্মাল যে অটো চালায়, যে হচ্ছে অফিসে ক্লার্কের কাজ করে, তারও একটা ফিলোসফি আছে। মানে হোয়াট এভার ইউ বিলিভ, যে কারোর মধ্যে হচ্ছে বিশ্বাস করে যে নারী আর পুরুষ কখনো সমান হতে পারে না, এটা একটা ফিলোসফিক স্ট্যান্ড।
কেউ বিশ্বাস করে না সব হিউম্যান বিংস আর ফান্ডামেন্টালি ইকুয়াল। একজন সে বিরাট বড় ফিলোসফার হোক, একজন কোনো নর্মাল মানুষ হোক, তাদের হতে পারে আমাদের আপেক্ষিক হয়তো কারোর দাম জীবনের বেশি, কারোর দাম কম। একজন পলিটিশিয়ান যদি অসুস্থ হয়ে পড়ে, সব বেস্ট ডাক্তার বেস্ট সবাই চলে আসবে তাকে চিকিৎসা করার জন্য, কিন্তু একজন নর্মাল মানুষ যদি অসুস্থ হয়, তাহলে তার জন্য সে টাকার অভাবে হয়তো চিকিৎসা না পেয়ে মারা গেল। ঠিক আছে, তো লাইফের ভ্যালু ইনইকুয়ালিটি আছে, কিন্তু এক্সিস্টেন্সিয়াল লেভেলে আমাদের সব লাইফ হচ্ছে ইকুয়াল। তাহলে আদৌ কি লাইফ অ্যাকচুয়ালি ইকুয়াল সমস্ত লাইফ, নাকি হচ্ছে দেয়ার আর ভ্যালুস ডিফারেন্ট? তো একজন নর্মাল যে ক্লার্ক, যে একজন ট্যাক্সি ড্রাইভার, যে একজন উবের ড্রাইভার বা যে ডেলিভারি বয়, তার লাইফে হচ্ছে কি এই সমস্ত ফিলোসফিক্যাল পয়েন্টস গুলো উঠে আসে। কিভাবে উঠে আসে? না, সে যা কিছু কাজ করছে সেই কাজটা অ্যাকচুয়ালি তার আশেপাশে অনেক বড় বড় কাজের সাথে কানেক্টেড। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। ধরো ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ হচ্ছে, সেখানে দেখা গেল পেট্রোলের এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, এবার যেহেতু যুদ্ধ হচ্ছে তো পেট্রোলের এক্সচেঞ্জ বন্ধ আছে। যদি ইন্ডিয়া ধরা যাক রাশিয়াকে যদি সাপোর্ট করে, তাহলে পেট্রোলের এক্সচেঞ্জ ওখান থেকে অন্য কান্ট্রি ইউএস বলে যে আমরা করবো না। এবার আমি হয়তো যে অফিসে কাজ করি, যে কোম্পানিতে, সেখানে হয়তো দেখা গেল সেই কোম্পানি একটা বড় কোম্পানির সাথে কানেক্টেড, এবং সেখানে যারা পেট্রোল বা ডিজেল নিয়ে কিছু কাজ কারবার করে। ঠিক আছে, তাহলে যখন সেই কাজটা বন্ধ হয়ে গেল, তখন তার এফেক্ট এই সমস্ত কোম্পানিতে পড়বে। তখন আমার লাইফে যে জবটা ছিল, আমার বললো যে স্যালারি তোমার এই মাসে তুমি 20% হুম, পাবে না, বা তোমার জব চলে গেল। অর্থাৎ বড় বড় বিগ ইভেন্টস আমাদের লাইফে ছোট ছোট যে স্মল, তার উপরে এফেক্ট ক্রিয়েট করে। ঠিক আছে, হুম, মানে এরকম নয় যে আমরা তার থেকে ডিসকানেক্টেড, উই আর কানেক্টেড অ্যাকচুয়ালি। তো বিগ বিগ যে ফিলোসফিক আইডিয়াস, সেগুলো আমাদের লাইফে অ্যাকচুয়ালি মানে এফেক্ট ক্রিয়েট করে। ন্যাশনালিজম কি, পলিটিক্স কি, হিস্ট্রি কি, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এগুলো আমাদের লাইফে এফেক্ট ক্রিয়েট করে, প্রত্যেকটা মোমেন্টে এফেক্ট ক্রিয়েট করছে। সো ফিলোসফি এমনটা না যেটা ডিসকানেক্টেড, একটা দূরে একটা ডিস্টেন্সে আছে, বরঞ্চ সেটা সবসময় একটা আন্ডারলাইন, একটা আন্ডার কারেন্টের মতো সবকিছুর মধ্যে চলছে। যে ফর এক্সাম্পল ফ্যামিলিতে বাবা দেখা গেল, হয়তো দেখা গেল বলছে যে তুই এটাই করবি আমি যেটা বলছি, তুই সায়েন্স নিয়ে পড়বি, ঠিক আছে, তুই আর্টস নিয়ে পড়বি না। ঠিক আছে, এবার ছেলে বলছে আমি ক্রিয়েটিভ, আমি পড়াশোনা করবো আর্টস নিয়ে, আমার এটা বেশি ভালো লাগে। ঠিক আছে, তো দেয়ার ইজ এ চয়েস বিটুইন। এবার যে ছেলে, সে হয়তো দেখা গেল আধুনিক জিনিসগুলো সম্পর্কে সে অকিবহল, সে জানে জিনিসগুলো এখন কি ঘটছে, কি কি অপরচুনিটিস আছে, কি কি জিনিস সম্ভব, সেরকম তার হয়তো সেই বিষয়টা নলেজ বেশি আছে। কিন্তু বাবার কাছে তার কাছে পাওয়ার বেশি আছে, তার ডিসিশনই সব শেষ ডিসিশন। তো দেয়ার ইজ অলওয়েজ দ্যাট কনফ্লিক্ট বিটুইন পাওয়ার অ্যান্ড নলেজ অলরেডি। আমাদের লাইফে বা রিলেশনশিপে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপের কন্ট্রোল একজনের কাছে থাকে, মানে বেশিরভাগ ডিসিশন একজন নেয়, একজন কম ডিসিশন নেয়। তো কিন্তু দেখা গেল যেহেতু কম সিদ্ধান্ত নিচ্ছে, তার কাছে হয়তো দেখা গেল নলেজ বেশি আছে। আর যেহেতু বেশি সিদ্ধান্ত, তার কাছে নলেজ কম আছে, তার কাছে পাওয়ার বেশি আছে। সো দেয়ার ইজ দিস পাওয়ার নলেজ কনফ্লিক্ট। ঠিক আছে, আমরা সবসময় এই জিনিসটা সবসময় আছে। তো তেমন লাভ বা মানে রিয়েলিটি অ্যান্ড ইলিউশন, ট্রুথ অ্যান্ড ইলিউশন, এই দুটোর মধ্যে সবসময় যে মানে কনফ্লিক্ট, আমরা বুঝতে পারি না কোনটা বাস্তব। ঠিক আছে, আমি এমন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, যে হয়তো দেখা গেল যে মানে আহ, একরকম চাকরি করে, কিন্তু সে অন্যকে যখন বলে সেটা, তখন বাড়িয়ে চাড়িয়ে বলে। ঠিক আছে, জিনিসটাকে এক্সাগ্রেট করে, একটা একটা ইলিউশন ক্রিয়েট করে। এবং সে যে সেটা বাড়িয়ে বলছে, সে কিন্তু বুঝতে পারছে না। সে ভাবছে যেটা ঠিক আছে নর্মাল, আমি যেটা করি আমি সেটাই বলছি। তার মাইন্ডে একটা ইলিউশন ক্রিয়েট হয়। আমরা যখন বাস্তবে একটা জিনিস ক্রিয়েট করার চেষ্টা করি, সেটা পারি না বা ব্যর্থ হই, তখন আমরা কল্পনাতে সেটা ক্রিয়েট করে সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করি। এবং বেশিরভাগ মানুষ সেই সেই কল্পনার মধ্যে থাকে, মানে একটা সেলফ ইমেজ ক্রিয়েট করে। তো কোনটা অ্যাকচুয়ালি বাস্তব, আদে আমরা কোনটা কতটা পারি, আমাদের ক্যাপাসিটি কতটা, আমাদের লিমিট কতটা? তো ফিলোসফি হচ্ছে সেই বাস্তব আর রিয়েলিটির মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা মানে দেয়। এবং আমরা সবসময় আমাদের মধ্যে কোনো না কোনো একটা ইলিউশন আছে। আমরা যেমন ভাবি যে ইলিউশন ইজ ডিফারেন্ট ফ্রম রিয়েলিটি, মানে রিয়েলিটি এখানে আছে, ইলিউশন এখানে আছে, দুটো আলাদা, মানে আমি জানি কোনটা আন্ডারস্ট্যান্ডিং কোনটা মিসআন্ডারস্ট্যান্ডিং। কিন্তু না, অ্যাকচুয়ালি এমনটা নয়। ইলিউশন ইজ লোকেটেড উইদিন দ্য রিয়েলিটি, মানে রিয়েলিটির যে কোঅর্ডিনেটস, তার যে ফ্রেম, তার মধ্যেই ইলিউশনটা লুকিয়ে আছে। যখন আমরা সেটা রেকগনাইজ করে ফেলছি, তখন আমরা বুঝতে পারি যে ও অ্যাকচুয়ালি এটা ইলিউশন ছিল। মানে যেমন ফর এক্সাম্পল, দুজন লেটসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ঠিক আছে, তো মানে একটা সময় পরে গিয়ে বলে আমি না ওকে ভুল বুঝেছিলাম, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। কিন্তু ওই পয়েন্টের আগে পর্যন্ত ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল না, ওটাই ছিল আন্ডারস্ট্যান্ডিং, মানে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ওটা লুকিয়ে ছিল। যখন আমি রেকগনাইজ করলাম, তখন আমি বুঝতে পারছি এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তো দেয়ার আর টু থিংস, আন্ডারস্ট্যান্ডিং আর ইলিউশন অফ আন্ডারস্ট্যান্ডিং। আর দুটো একই রকম দেখতে, দুটো বোঝা যায় না। রিয়েলিটি আর বাস্তব একই জিনিস। রিয়েলিটি মানে সরি, রিয়েলিটি আর বাস্তব বলছি, মানে রিয়েলিটি আর ইলিউশন একই জিনিস, মানে দুটো একটা ফ্রেমের মধ্যেই আছে। যেটাকে আমরা এখন ঠিক মনে করছি, কিছু সময় পরে গিয়ে মনে হবে আহা ওটা তো ভুল ছিল।
ঠিক আছে, ওই জিনিসটা তো ওই সায়েন্টিস্ট যেটা বলেছিল সেটা তো লিমিটেশন আছে, ওটা ঠিক এরকম না, ওটার পরে এই জিনিস এই জায়গাতে অ্যাপ্লাই হবে না, ওটা একটা লিমিটেশন আছে, তখন একটা নতুন জিনিস তৈরি হলো। সো এই জিনিসটা আমাদের প্রত্যেকের লাইফে সবসময় আছে, রিলেশনশিপ, টাকা পয়সা, ব্যাংকিং, নর্মাল এভরিডে লাইফে, ফ্যামিলি ম্যাটার্সের মধ্যে অলওয়েজ এক্সিস্ট করে। এবং এই ফান্ডামেন্টাল পজিশনগুলো ডিফাইন করে আমাদের লাইফের অ্যাকচুয়ালি সিচুয়েশন কি হবে, নাকি আমরা কতটা হার্ড ওয়ার্ক করছি, মানে মানে দুমাদুম খেটে যাচ্ছি, ঘন্টার পর ঘন্টা পড়ে যাচ্ছি। না, এই রিফ্লেকশন করা, চিন্তা করে বার করা, এবং নিজেকে গাইড করা, নিজের সেই আনকনসিয়াসে যেগুলো আছে সেগুলোকে উপরে আসতে দেওয়া এবং সেই জিনিসটাকে ফেস করা, কনফ্রন্ট করা, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ফিলোসফি, মানে পোটেনশিয়াল বা পাওয়ার, আমার মনে হয়। তা এখান থেকে যেটা মনে হলো যে এখানে ফিলোসফি আরো দুইটা গুরুত্বপূর্ণ জিনিস বের হয়েছে, সেটা হলো সেলফ রিফ্লেকশন আর একটা হলো ইন্ট্রোস্পেকশন। হুম। মানে যেহেতু আমি এই পুরা জগতের সাথে জড়িত, হুম, এই পুরো বাস্তবতার সাথে বা রিয়েলিটির সাথে জড়িত, তো সেই ক্ষেত্রে তখন দেখা যায় যে যেহেতু আমি জড়িত, তাহলে আমার ব্যাপারে তো আমার জানা দরকার। হ্যাঁ, সেলফ রিফ্লেকশন যেটা বলতেছি, হুম। নিজের আত্মপ্রতিফলন, ওইটা। আর হলো ইন্ট্রোস্পেকশন, মানে ওই নিজেকে আরো একটু তলায়া দেখা, গভীর ভাবে দেখা, হুম। এবং নিজের সাথে যে অন্য জায়গার যে সম্পর্কগুলো ওইটাকে আরো গভীরভাবে মানে বোঝা জিনিসটা। হুম। সো তাহলে দেখা গেল যে তুমি যেটা বললা চমৎকার, মানে অনেকগুলো এক্সাম্পল দিলা। বিশেষ করে আমার যে এক্সাম্পলটা ভালো লাগছে সেটা হলো যে তুমি দেখাইলা যে আহ দূরের কোনো একটা ঘটনা, বিগ ইভেন্ট, ওইটা ওইটা আমাদের যেই ছোট ছোট যে বাস্তব যে জীবন, ওটা কিভাবে চেঞ্জ করে দেয়। হুম। হুম। কারণ ওই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে কিন্তু অনেক চেঞ্জ হয়েছে না পুরা, তো মানে যে এর আগের যে অবস্থা আর পরের অবস্থা টোটালি চেঞ্জ। হুম। এবং দেখো তুমি একটা লাইফ লিড করতেছো, বা তুমি আমি সবাই একটা লাইফ লিড করতেছি, হঠাৎ করে করোনা আসলো। হুম। করোনা আসার পরে এই একটা জিনিস হ্যান্ডেল করতে গিয়ে সবার কত ধরনের কিন্তু চিন্তা ভাবনা, জীবন দেখার যেই মানে পার্সপেক্টিভ, হুম। হ্যাঁ, ব্যক্তিগত লেভেলে তো চেঞ্জ হয়েছেই, এবং কালেকটিভ আকারেও কিন্তু অনেক। চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে না? তো এখন দেখো যে আরো যদি ধরি যে কালকে কালকে ধরো অন্য একটা কিছু ঘটলো, অন্য জায়গায় ধরো একটা ভাইরাস ক্রিয়েট বা হুম। কোনো কিছু তৈরি হয়ে গেল, তখন দেখবো যে এই এই যে আমরা এই মুহূর্তে যে চিন্তা ভাবনা, যে প্ল্যান হাবিজাবি যা কিছু করতেছিলাম, সব কিন্তু কিন্তু আবার নতুন ভাবে ভাবতে হবে। হ্যাঁ, তো এরকম যে লাইফে যে যে হঠাৎ হঠাৎ করে ব্যাপারগুলো আসে, মানে এইভাবে যে যে দৃশ্যগুলো যে চেঞ্জ হয়ে যেতেছে, হুম। তো এইগুলোর পার্টস গুলা বোঝা, দেখা, অ্যানালাইজ করা, প্রতি মুহূর্তে সজাগ থাকা, তো এটাও কিন্তু তোমার এই যে এই ফিলোসফিক্যাল তোমার ফিলোসফি। এবিলিটি বা ফিলোসফি ঘাটাঘাটি করলে এই জিনিসগুলো তোমার শানিত হয়, বা এইগুলো নিয়ে ডিল করতে হয়, বুঝতে হয়। তো সো এই দিক দিয়ে চিন্তাগুলো যারা আসলে বলে বা এটা নর্মাল, মানে তারা হলো শর্ট টার্ম থিঙ্কার, শর্ট টার্মে চিন্তা ভাবনা করে। হ্যাঁ, আর যারা একটু অনেক বৃহৎ দৃষ্টিকোণ থেকে শর্ট দেখে টার্ম থিঙ্কার রিয়েলিটি। না, মানে তারা থিঙ্কারই নয় অ্যাকচুয়ালি, শর্ট টার্ম তো তাও তো সে ভাবে, যে যাই বোঝেছে যে ভাবে ফিলোসফি দরকার নেই, সে থিঙ্কারই নয়, সে ভাবেই না কিছু, সে ড্রিফটে চলছে, মানে এর ইচ্ছা হলো এটা করে নিলাম, এটা মনে হলো এটা করে নিলাম, বন্ধু একটা বলে দিল সেটা শুনে নিলাম, আর যখন যা মুড হলো তখন তাই করে নিলাম, মানে মিনিমাম থিঙ্কিং টুকু সে করে না। যে মিনিমাম থিঙ্কিং টুকু করে সে যদি নাও বোঝে, শর্ট টার্ম থিঙ্কার যে, সে হয়তো ফিলোসফি করছে না, কিন্তু সে এইটুকু বুঝবে যে ফিলোসফির একটা ইম্পর্টেন্স আছে, হয়তো আমি তার পুরো পোটেনশিয়ালটা ব্যবহার করছি না, কিন্তু আমি জানি যে ওটার একটা ব্যবহার আছে, ওটার একটা মূল্য আছে। সে সে অন্য ফিলোসফারদেরকে রেসপেক্ট দেবে, সে অন্যদিকে সম্মান দেবে। মানে যদি আমি জানি যে আমার থেকে কোনো একটা পার্টিকুলার বিষয়ে আমার বন্ধু বেশি ভালো ডিসিশন নিতে পারে, আমার কাছে ক্ষমতা আছে, আমার আমার বেশি, যে আমি যে সিদ্ধান্ত নেবো আমার গ্রুপের মধ্যে সেটাই হবে, ঠিক আছে, তো আমার অন্য একটা ফ্রেন্ড সে হয়তো বেশি ভালো জানে, তাহলে আমি অবভিয়াসলি তার হাতে দিয়ে দেবো যে আমি সেই বিষয়টা জানি না, কিন্তু এইটুকু বোঝার জন্য তো আমাকে চিন্তা করতে হবে, সেইটুকু বোধ পর্যন্ত একজন সাধারণ মানুষ অ্যাচিভ করে না, ঠিক আছে। মানে আই ওয়ান্ট টু বি টু মাচ ক্রিটিক্যাল হ্যাঁ, মানে আমি লোকজনের সাথে কথা বললে আরো বেশি পাজেলড হয়ে যায় আজকাল, এমনই, মানে লোকজন চিন্তাই করে না এখন, শুধু কাজ করতে হবে, আমার এটা এটা করতে হবে, ওটা করতে হবে, এরকম। হুম। হ্যাঁ, না, সাধারণ সাধারণ মানুষের আসলে মানে আমরা যখন বলি সাধারণ মানুষ, আচ্ছা নর্মাল মানুষ নর্মাল ভাবে তার লাইফ লিড করতে চায়, ওকে ফাইন, তারা লিড করুক, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। কারণ সাধারণ মানুষের প্রবলেম গুলো হয়তো বা সাধারণ, হ্যাঁ, তারা লিড করতেই পারে, কোনো সমস্যা নেই, সবার তো আর ওই ফিলোসফার হইতে হবে না। কিন্তু কথাটা হলো যে এই যে গুরুত্বটা যে বুঝতে পারাটা, হ্যাঁ, এই গুরুত্বটা বুঝতে পারা, এটাও তো মানে এটাও একটা নিশানা আসলে। যেমন তুমি যেটা বললা যে সে জানে না ব্যাপারটা, হ্যাঁ, যে ডিসিশন একজন ভালো নিতে পারে, তার চেনা জানা কেউ, তো আমি তার কাছে ডিসিশনটা নিয়ে উপকৃত হই, হুম। তাই না?
এটাই কিন্তু তারা সেটা করবে না অ্যাকচুয়ালি। তারা কি করবে যে আমি চোখ দিয়ে যেটা দেখতেছি ওটাই হলো ভ্যালুয়েবল জিনিস, চোখের দেখাটাই হলো আসল। চোখ দিয়ে যেটা আমার এন্টারটেইনিং লাগবে ওটাতেই আমি ডুবে যাব, আমার আর গভীর কিছু দেখা দরকার নেই। কিন্তু এটা ডুব মানে এটাতে ডুবতে যায় যে সে যে আসলেই ডুবে যাইতেছে, এবং ডুবলে সে তো ডুববেই, সবকিছু ডুবে যাবে, এই জিনিসটাই নেই। তো এই সচেতনতা, এই অ্যালার্টনেসটাই হলো আসলে মানে আমাদের প্রয়োজন, বা ওইটা নিয়ে আসলে ভাবাটা প্রয়োজন। এই জন্য আসলে চিন্তা করতে শেখা, চিন্তা করার প্রসেস, এই জিনিসটা আসলে এটা ব্যক্তিগত লেভেলে হোক, সামাজিক লেভেলে হোক, সব লেভেলেই আসলে দরকার। এবং এটা আমার মনে হয়, এটা আমি মনে করি যে এটা ফান্ডামেন্টাল। একদম। কারণ চিন্তা করা মানে, এখন বলতে পারেন ভাই চিন্তা তো ভাই সবার ভিতরেই তো আছে, তো কে না চিন্তা করে, কিন্তু না, ওইভাবে সঠিকভাবে যে চিন্তা করা একটা প্রসেসে, এটা কাজ সুশৃঙ্খলিত একটা। ভাবে চিন্তা করা, হ্যাঁ, এটা একটা স্কিল। যে স্কিল গুলা জীবনে আসলেই প্র্যাকটিক্যালি কাজে লাগে। কাজে লাগে। সুশৃঙ্খল চিন্তা ভাবনা না থাকলে, ওইভাবে চিন্তা ভাবনা না করলে জীবনটাও বিশৃঙ্খল হয়ে যায়। আর বিশৃঙ্খল জীবনে দেখা যায় যে অনেক ট্র্যাজেডি, অনেক ভুল ভ্রান্তি বেশি হয়। সুশৃঙ্খলিত ভাবে চিন্তা ভাবনা করলে অনেক আহ, বিপদই কিন্তু এড়ানো যায়, আগে থেকে অ্যালার্ট হওয়া যায়, বোঝা যায়। তো এটাই তখন আসলে একটা মানুষের জীবনকে তখন গুড লাইফের দিকে নিয়ে আসে। হ্যাঁ। হ্যাঁ, গুড লাইফ, ওই একটা বা ব্যাপারটাকে যে মানে সুন্দরভাবে যে জীবনটাকে যাপন করা, এটা তখনই আসলে সম্ভব হয় যখন এইভাবে চিন্তা করার ক্যাপাবিলিটি তৈরি। ওকে, তাহলে আমরা ফিলোসফি নিয়ে মোটামুটি আজকে বেশ একটা অনেক দিকে নিয়ে আর কি আলাপ আলোচনা হলো। আশা করি পরবর্তীতে আমরা এইগুলারই আরো অন্যান্য নানা ধরনের ফিলোসফিক্যাল শাখা প্রশাখা, ফিলোসফারদের নিয়ে আলাপ আলোচনা করবো। আজকে আচ্ছা, বন্ধুরা তোমরা যদি এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তার মানে তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। তো তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আমার ভিডিও আগে দেখেছে এবং মানে নাজিউর ভাইয়ের ভিডিও দেখেছে, মানে দুজনের চ্যানেলকে চেনে, ইউটোপিয়া বাংলা, সাইকি টক, দুটো চ্যানেলের ভিডিও সে দেখেছে এবং আজকে প্রথম আমাদের একসাথে দেখলো? কমেন্টে অবশ্যই লিখে জানাবে। আর তোমরা কি এরকম টাইপের ভিডিও পেতে চাও যেখানে আমরা দুজনা বসে আলোচনা করব, মানে ঠিক যেমন এই ভিডিওটা ছিল ঠিক সেরকম টাইপের বিভিন্ন টপিক নিয়ে, ফিলোসফি নিয়ে, সাইকোলজি নিয়ে, হিস্ট্রি নিয়ে, আরও বিভিন্ন টপিকস নিয়ে? তাহলে সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবে। যদি তোমরা চাও এরকম ভিডিওস, তাহলে অবশ্যই আমরা একটা সিরিজ বানানোর চেষ্টা করবো যেখানে আমরা আরও বিভিন্ন টপিকস নিয়ে ডিসকাস করবো। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা।